স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টার যখন আমরা পড়ছিলাম তখন হচ্ছে আমরা চার্জের কোনো ধরনের মুভমেন্ট কনসিডার করিনি। আমরা হচ্ছে চার্জগুলো স্টেশনারি থাকবে এইভাবে চিন্তা করে সবগুলো সিনারিও ডিসকাস করছিলাম। দ্যাট ইজ চার্জগুলো হচ্ছে যেখানে রাখা হবে ও ওইখানেই থেকে যাবে, ওর কোনো ধরনের মুভমেন্ট হবে না। যেমন আমরা একটা রডের কথা যদি চিন্তা করি যেটা হচ্ছে পজিটিভলি চার্জড, এখানে আমরা চিন্তা করি যে এই চার্জগুলো এখানেই থাকবে, ওরা এখান থেকে কোনো জায়গায় মুভ করবে না। বাট কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারে আমরা ইউজুয়ালি মুভিং চার্জ নিয়ে ডিসকাস করি। আমাদের এখানে মেইন ডিসকাস করার আইটেমই হচ্ছে মুভিং চার্জ। চার্জ কীভাবে মুভ করে, কোন দিক থেকে কোন দিকে মুভ করে, অ্যান্ড সেই মুভমেন্ট থেকে কীভাবে এনার্জি পাওয়া যায়, সেই এনার্জি ইউজ করে কীভাবে আমি আমার বাসার লাইট ফ্যান চালাইতে পারবো, ইটসেট্রা নিয়ে আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতে ডিসকাস করি। সো কারেন্ট ইলেকট্রিসিটি হচ্ছে মুভমেন্ট অফ চার্জের উপর বেস করে কিছু থিওরি এগুলো নিয়ে ডিসকাস করে। আর কারেন্ট ইলেকট্রিসিটি হয়তো তোমরা ক্লাস 8-এ হালকা একটু পড়ে আসছো, ওইখানে হয়তো তোমাদের ওহমস ল ছিল আমার যতদূর মনে পড়ে, বাট আমরা এখানে একদম শুরু থেকেই পড়বো। ওকে, আচ্ছা। সো কারেন্ট ইলেকট্রিসিটিতে ফার্স্টেই যেই টপিকটা নিয়ে কথা বলতে হয় সেটা হচ্ছে কারেন্ট। আমরা অ্যাকচুয়ালি কারেন্ট বলতে কি বুঝি? সো কারেন্ট ফ্লোয়ের আইডিয়াটা যদি ডিসকাস করি সেটা অনেকটা স্ট্যাটিক ইলেকট্রিসিটির যে পোটেনশিয়ালের আইডিয়াটা আমরা পড়ে আসছিলাম ওইখান থেকেই আসছে। তো আইডিয়াটা হচ্ছে যে ধরো আমার কাছে যদি দুইটা পয়েন্ট থাকে, আর সেই দুইটা পয়েন্টের মধ্যে একটা হচ্ছে হায়ার পোটেনশিয়ালে আছে আর একটা হচ্ছে লোয়ার পোটেনশিয়ালে আছে, মানে VA ইজ গ্রেটার দ্যান VB। এখন আমি যদি এইখানে কিছু এইখানে ধরো VB-তে কিছু ইলেকট্রন রেখে দিই, এখানে ধরো কিছু ইলেকট্রন আছে, আর আমি যদি এই দুইটা পয়েন্টকে একটা ওয়্যার দিয়ে কানেক্ট করি এরকম, তখন এই ওয়্যার যেটা কানেক্ট করলাম এটা যেহেতু একটা কন্ডাক্টর, এটার মধ্যে দিয়ে হচ্ছে চার্জ মুভমেন্ট করতে পারবে। যেসব ম্যাটেরিয়াল হচ্ছে কন্ডাক্টর তাদের মধ্যে থেকে হচ্ছে চার্জ মুভ করতে পারে। আমরা এটা বলে আসছিলাম যে এই নেগেটিভ চার্জ বা ইলেকট্রন তারা হচ্ছে অলওয়েজ লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালের দিকে যায়। সো এখানে তুমি যদি অনেকগুলো ইলেকট্রন রেখে দাও, সেই ইলেকট্রনগুলো মুভ করা স্টার্ট করবে এইদিকে। ওকে, ইলেকট্রনের একটা ফ্লো ক্রিয়েট হবে, অ্যান্ড এই ফ্লোটা কতক্ষণ চলবে? যতক্ষণ বোথ সাইডের পোটেনশিয়াল সেম হচ্ছে না। আমরা যেমন টেম্পারেচার চ্যাপ্টারে পড়ছিলাম যে একটা হাই টেম্পারেচারের সাথে যদি একটা লো টেম্পারেচারে কাউকে রাখো, তখন হাই টেম্পারেচার থেকে হচ্ছে লো টেম্পারেচারের দিকে হিটের ফ্লো হবে যতক্ষণ না দুইটার টেম্পারেচারটা সেম হয়। সো এখানেও সেম আইডিয়া যে তোমার এখানে প্যারামিটারটা হচ্ছে পোটেনশিয়াল, যতক্ষণ না পোটেনশিয়ালের ব্যালেন্স হচ্ছে, যতক্ষণ দুইটার পোটেনশিয়াল সমান না হচ্ছে ততক্ষণ চার্জের ফ্লো হইতেই থাকবে। সো আমরা একটা এক্সাম্পল দিয়ে বলতে পারি এরকম যে ধরো এই হচ্ছে একটা স্ফিয়ার আছে যেটার পোটেনশিয়াল হচ্ছে সে 50 ভোল্ট, আর এখানে আরেকটা স্ফিয়ার আছে এই পাশে রাখা, সেটা হচ্ছে 30 ভোল্ট। সাপোজ আমি এই জায়গাতে কিছু ইলেকট্রন রাখলাম, ধরো আমি এখানে হচ্ছে 4টা ইলেকট্রন রাখছি। এখন আমি যদি এই দুইটাকে কানেক্ট করি তখন দেখা যাবে ইলেকট্রনে একটা ফ্লো হবে। সো ইলেকট্রন যদি ফ্লো হয়ে একটা ইলেকট্রন যদি ধরো এই পাশে চলে আসে, একটা ইলেকট্রন এই ইলেকট্রনটা ধরো এখান থেকে ফ্লো হয়ে এখানে চলে আসলো। সো এখন নেগেটিভ চার্জের জন্য পোটেনশিয়াল কি হয়? নেগেটিভ হয়। সো এখানে যদি একটা নেগেটিভ চার্জ আসে তখন ওর পোটেনশিয়াল একটু কি কমে যাবে। সো আমি অ্যাজিউম করলাম যে ওর পোটেনশিয়াল এখন সে 45 হয়ে গেছে, মানে একটু কমে গেছে। আর এইটা যেহেতু একটা নেগেটিভ চার্জ লুজ করছে, নেগেটিভ চার্জ লুজ করলে হচ্ছে তোমার এটা পজিটিভ চার্জ গেইন করার মতো। সো এখানে হচ্ছে পোটেনশিয়ালটা বাড়বে। ও যদি নেগেটিভ চার্জ লুজ করে তাহলে ওর পোটেনশিয়াল বাড়বে। সো এখন দুইজনের পোটেনশিয়াল 35 আর 45। দেন সিমিলারলি এখানে এই ইলেকট্রনটা সাপোজ এইটা দিয়ে ট্রান্সফার হয়ে এই পাশে চলে আসলো। সো এখন ওর পোটেনশিয়াল আরও কমে গেছে 40, আর ওর পোটেনশিয়াল আরও 5 ভোল্ট বেড়ে গেছে, সেটা হচ্ছে 40। এখন দেখো দুইজনের পোটেনশিয়াল সেম। এখন ফার্দার আর কিন্তু কোনো চার্জের মুভমেন্ট হবে না। সো দুইটা আলাদা পোটেনশিয়ালের পয়েন্টকে আমরা যদি একটা কন্ডাক্টর দিয়ে কানেক্ট করি তখন তাদের মধ্যে
ততক্ষণ পর্যন্ত চার্জের মুভমেন্ট হয় যতক্ষণ দুইটার পোটেনশিয়ালটা সেম না হয়, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এই জায়গায় মেইনলি ডিসকাস করতে হবে যে কারেন্টের আইডিয়াটা দিয়ে আমরা কি বুঝাই, বা কারেন্ট ফ্লো অ্যাকচুয়ালি কি। সো কারেন্ট ফ্লোর আইডিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি চার্জের ফ্লো। কারেন্ট মানেই হচ্ছে চার্জের ফ্লো। মোর প্রিসাইজলি বললে এটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো। ওকে, ফ্লো অফ চার্জ। কারেন্ট হচ্ছে ফ্লো অফ চার্জ। আর আরও প্রিসাইজলি বললে এটা হচ্ছে ইলেকট্রনের ফ্লো। কন্ডাক্টরের মধ্যে সবসময় ইলেকট্রনই ফ্লো করে, পজিটিভ চার্জ কখনো ফ্লো করে না। সেমিকন্ডাক্টর নামে আরেক ধরনের ম্যাটেরিয়াল আছে যেখানে হচ্ছে পজিটিভ চার্জ ফ্লো করতে পারে। বাট ইউজুয়ালি আমরা যখন কোনো একটা কন্ডাক্টর নিয়ে ডিসকাস করব তখন আমরা বলবো যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইলেকট্রনের ফ্লো। অ্যান্ড একটা কনভেনশন হচ্ছে যে একদম ফার্স্ট মানে ইলেকট্রন ইনভেনশনের আগেও মানে মানুষ কারেন্ট ব্যাপারটা বুঝতো। তো তখন কারেন্টের যে ডিরেকশন ধরা হয়েছিল, দেখা গেছে পরে যখন ইলেকট্রনের আইডিয়াটা ডেভেলপ করছে বা সায়েন্টিস্টরা ইলেকট্রনের ব্যাপারে জানছে, তখন দেখা গেছে যে আসলে ইলেকট্রন হচ্ছে উল্টা দিকে ফ্লো করে। বাট এইটা আর পরে চেঞ্জ করা হয় নাই, কারণ ততদিনে হচ্ছে ইলেকট্রিসিটি মানে কারেন্ট ফ্লো রিলেটেড বিভিন্ন থিওরি অনেক কিছু বের হয়ে গেছে। তো এর জন্য এই কনভেনশনটা চেঞ্জ করা হয় নাই। তো সায়েন্টিস্টরা ওই থেকে এটা রেখে দিছে যে আমরা ইলেকট্রনের ফ্লো যেদিকে হবে, ধরো ইলেকট্রন যদি এই লেফট থেকে মানে ধরো ইলেকট্রন যদি রাইট থেকে লেফটের দিকে ফ্লো হয় এরকম, তখন আমি বুঝে নিব যে কারেন্ট হচ্ছে ডান দিকে ফ্লো হচ্ছে। বাট আসলে কারেন্ট বলতে তো কিছু নাই, কারেন্টটা হচ্ছে ইলেকট্রনের ফ্লোই হচ্ছে কারেন্ট ফ্লো। বাট এই অলরেডি এক্সিস্টিং থিওরিগুলোর সাথে তোমার সেম ওয়েতে যাতে আমরা থিওরিগুলো বুঝতে পারি সবসময়, এর জন্য এইটার ডিরেকশন পরে আর চেঞ্জ করা হয় নাই। যে ইলেকট্রনের ফ্লো আর কারেন্টের ফ্লোর দিক একই, এইটা আমরা আর পরে অ্যাডজাস্ট করি নাই। এটা আমরা এইভাবেই রেখে দিছি যে ইলেকট্রন যেদিকে ফ্লো হয় কারেন্ট হচ্ছে ঠিক তার উল্টো দিকে ফ্লো হয়। কারণ ইলেকট্রন ইনভেনশনের আগে মানুষ মনে করতো যে কারেন্ট হচ্ছে পজিটিভ চার্জের ফ্লোর জন্য। সো এর জন্য সবসময় ধরা হইতো যে পজিটিভ চার্জ মনে হয় এদিকে ফ্লো করতেছে। আর পরে দেখা গেল না, আসলে পজিটিভ চার্জ ফ্লোই হয় না, ইলেকট্রনই ফ্লো হয়, তাও আবার উল্টা দিকে। আচ্ছা, সো এটা জাস্ট একটা কনভেনশন যে আমরা ইলেকট্রনের ফ্লোর ডিরেকশনের উল্টা দিকে কারেন্টের ডিরেকশনকে ধরি। আমরা যদি ইলেকট্রনের ডিরেকশনেই কারেন্টের ডিরেকশনকে ধরতাম কোনো সমস্যা হতো না, জাস্ট সব থিওরিগুলো ওইভাবে অ্যাকর্ডিংলি চেঞ্জ করতে হতো। এগুলো কনভেনশন, এগুলো কোনো ইউনিভার্সাল রুল না। আচ্ছা, সো কারেন্ট হচ্ছে ইউজুয়ালি ফ্লো অফ চার্জ, বাট কারেন্টের একটা খুব প্রিসাইজ ডেফিনেশন আছে, সেটা হচ্ছে যে এইখানে এই যে আমি একটা কন্ডাক্টর রাখছি, এটা একটা সিলিন্ডার, এটা ইউজুয়ালি হচ্ছে একটা ওয়্যার। আমরা যে বিভিন্ন ধরনের ওয়্যার দেখি সেই ওয়্যারগুলো হচ্ছে কি আমরা খুবই চিকন অবস্থায় দেখি, বাট তুমি যদি এটাকে জুম করো এটা আসলে একটা এরকম সিলিন্ডার। তো ওইটার মধ্য দিয়ে হচ্ছে এরকম চার্জের ফ্লো হয়, রাইট? অ্যান্ড আমরা এই চার্জের ফ্লোটাকেই বলি হচ্ছে কারেন্ট ফ্লো। সো এই কারেন্টের যে ডিরেকশন সেটা হচ্ছে ওই চার্জের বা ইলেকট্রনের ডিরেকশনের উল্টা। আর কারেন্টের ভ্যালু হচ্ছে I is equal to Q divided by T। এটা হচ্ছে কারেন্টের ডেফিনেশন। দ্যাট ইজ এই যে কন্ডাক্টরটা দেখতেছো, এটা পার সেকেন্ডে এই কন্ডাক্টরটা যে কোনো একটা ক্রস সেকশনের মধ্যে দিয়ে, মানে আমি যদি এই কন্ডাক্টরটার এইখানে একটা ক্রস সেকশন চিন্তা করি, ক্রস সেকশন মানে মাঝখানে যে কোনো একটা উইথ যদি চিন্তা করি, মানে একটা এরকম একটা প্লেন, এটাকে আমরা বলি ক্রস সেকশন। এখানে যদি আমি মাঝখানে যে কোনো একটা ক্রস সেকশন চিন্তা করি, তখন ওই ক্রস সেকশনের মধ্য দিয়ে পার সেকেন্ডে এই যে ক্রস সেকশনটা এখানে দেখতেছো, ওই ক্রস সেকশনটার মধ্য দিয়ে পার সেকেন্ডে কত কুলম্ব চার্জ ফ্লো হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কারেন্টের ভ্যালু। সো আমরা এটা একটু গুছাই এখানে লিখব। দ্য অ্যামাউন্ট অফ চার্জ flowing through any cross section of a conductor
The amount of charge flowing through any cross section of a conductor in 1 second is called current. যে কোনো একটা কন্ডাক্টরের একটা ক্রস সেকশন নাও, সেটার মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হচ্ছে ওই সময় একটা ক্রস সেকশন নাও, মানে তুমি ধরো এই জায়গায় একটা সারফেস চিন্তা করো, তুমি এখন দেখো যে পার সেকেন্ডে এটার মধ্যে দিয়ে কত কুলম চার্জ পাস হচ্ছে। কয়টা চার্জ পাস হচ্ছে সেটা না, কিন্তু টোটাল কত কুলম চার্জ পাস হচ্ছে সেটাই হচ্ছে তোমার কারেন্ট ফ্লোর ভ্যালু। সো আমরা আই ইজ ইকুয়াল টু বলতে পারি কিউ বাই টি, কারণ এই কারেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি পার সেকেন্ডে কত কুলম চার্জ পাস হয় সেটার একটা মেজারমেন্ট। অ্যান্ড এইটার ইউনিট আছে একটা, আমরা এটার ইউনিটকে কুলম পার সেকেন্ড বলতে পারি, বাট এটার আরও বেটার একটা ইউনিট আছে, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে অ্যাম্পিয়ার একটা প্রাইমারি ইউনিট, মানে অ্যাম্পিয়ার থেকে আসলে চার্জের ইউনিট আসছে। ওকে, অ্যাম্পিয়ার হচ্ছে ওই যে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে একটা, কারেন্ট হচ্ছে সেই 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে একটা। দ্যাট ইজ অ্যাকচুয়ালি চার্জ হচ্ছে একটা ডিরাইভড কোয়ান্টিটি। আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি আর কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আইটি। ওকে, অ্যাম্পিয়ার সেকেন্ড কি অ্যাকচুয়ালি আমরা চার্জের ইউনিট কুলম্ব বলি। সো কারেন্টের ডেফিনেশন হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ চার্জ ফ্লোয়িং থ্রু এনি ক্রস সেকশন অফ আ কন্ডাক্টর ইন 1 সেকেন্ড ইজ কল্ড কারেন্ট। ওকে, সো কারেন্টের ইউনিট বুঝলাম, কারেন্টের ডেফিনেশন বুঝলাম। কারেন্টের ডেফিনেশন আরও অনেকভাবে দেওয়া যায়, বাট আমরা এখানে চার্জের ফ্লো দিয়ে বুঝতেছি। আচ্ছা, এখন তার মানে আমি বলতে পারি যে আসলে কারেন্ট হচ্ছে চার্জ ফ্লোয়িংয়ের রেট, কত কুলম্ব চার্জ পার সেকেন্ডে ফ্লো হয় সেই রেটটাই হচ্ছে তোমার কারেন্ট ফ্লোর ভ্যালু। এখন এটাকে আমরা একটু গ্রাফিক্যালি দেখতে পারি, দ্যাট ইজ আমরা এটাকে দেখবো যে গ্রাফে এটা কি মিন করে। ধরো এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে টি। সো এইখানে যদি ধরো এরকম একটা গ্রাফ দেখা যায় যে যখন টাইম 0 তখন হচ্ছে 0 কুলম চার্জ পাস হয়েছে, আর যখন আস্তে আস্তে টাইম বাড়ছে আরও বেশি চার্জ ফ্লো হয়েছে। মানে এটা হচ্ছে টাইমের সাথে সাথে কোনো একটা ক্রস সেকশনের মধ্য দিয়ে কত কুলম চার্জ পাস হচ্ছে সেটার মেজারমেন্টের উপর একটা গ্রাফ। সো এখানে যদি আমি একটা স্লোপ নেই, এই স্ট্রেট লাইনটার যদি স্লোপ ড্র করি, সেই স্লোপটা কিন্তু অ্যাকচুয়ালি দেখো কিউ বাই টি ইন্ডিকেট করে যে আমার কোনো একটা সার্টেন টাইমের মধ্যে কতটুকু চার্জ ফ্লো হইলো আর ওই সার্টেন টাইমটা কত। সো সেই দুইটা রেশিও হচ্ছে অ্যাকচুয়ালি স্লোপ, আর এইটাই কিন্তু অ্যাকচুয়ালি কারেন্ট। সো আমরা এখান থেকে বলতে পারি দ্য স্লোপ অফ ট্যানজেন্ট, the slope of tangent drawn at any point of a q versus t graph indicates the current flow. আচ্ছা, এটা অনেকে হয়তো এখন বুঝতেছো না, বাট এটাতে প্রবলেম নেই, আমি এটা পরে আবার ডিসকাস করব। ওকে, কারণ আমি এইখানে এই যে এটা কেন স্ট্রেট লাইনে আঁকলাম, এটা কেন অন্য কোনো টাইপের কার্ভ না, এগুলোর একটু এক্সপ্লেনেশন পরের দিকে দিব। ঠিক আছে, এটা জাস্ট এখন তুলে রাখো, এটা এখন বুঝতে হবে না। সো দ্য স্লোপ অফ ট্যানজেন্ট ড্রন অ্যাট এনি পয়েন্ট অফ আ কিউ ভার্সেস টি গ্রাফ ইন্ডিকেটস দ্য কারেন্ট ফ্লো। আচ্ছা, এখন এখানে আমি কয়েকটা বেসিক জিনিস নিয়ে একটু আইডিয়া দিব। সেটা হচ্ছে যে ধরো একটা কন্ডাক্টর যদি থাকে এরকম, তো আমরা জানি যে ওইটার ভিতর দিয়ে হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে, যখন তখন হচ্ছে ইলেকট্রনের ফ্লো হচ্ছে অ্যাকচুয়ালি। সো কারেন্ট যদি এদিকে ফ্লো হয়, বা ধর কারেন্ট হচ্ছে এদিকে ফ্লো হচ্ছে, তাহলে ইলেকট্রন হচ্ছে এই দিকে ফ্লো হচ্ছে। এটা একটা কনভেনশন। এখন এই যে ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে তাদের স্পিড কীরকম, সেটার জন্য একটা টার্ম আমরা ইউজ করি, সেটাকে আমরা বলি ড্রিফট ভেলোসিটি। অ্যান্ড এটার একটা ফর্মুলাও আছে এরকম যে ভি ইজ ইকুয়াল টু আই ডিভাইডেড বাই এন এ কিউ, সরি এন এ ই, এরকম একটা ফর্মুলা আছে। এখানে আই হচ্ছে কারেন্ট ফ্লো ইন্ডিকেট করে, এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস
ইন ওয়ান ইউনিট ভলিউম ইন্ডিকেট করে, এ হচ্ছে এই ক্রস সেকশনের এরিয়া ইন্ডিকেট করে, যে এখানে এই যে ক্রস সেকশনগুলো, সেই ক্রস সেকশনগুলোর এরিয়া কত মিটার স্কোয়ার, আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, দ্যাট ইজ 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্ডিকেট করে। এখন এইটা হচ্ছে একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে চার্জের ফ্লো এর যে ভেলোসিটি সেইটার ফর্মুলা। এটা তোমাদের বইতে নাই, এটা তোমাদের মুখস্থ করতে হবে না, জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য দেখলাম যে কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রনের যে ফ্লো সেইটার ভেলোসিটি হচ্ছে ড্রিফট ভেলোসিটি বলে, আর সেটার বের করার ফর্মুলা হচ্ছে এটা। এখন কথা হচ্ছে যে এই ড্রিফট ভেলোসিটিটা খুবই কম হয়, দেখা যায় যে এই ড্রিফট ভেলোসিটিটা খুবই অল্প, মানে আমরা যেভাবে মনে করি যে ইলেকট্রিসিটির ভেলোসিটি হচ্ছে অনেক বেশি, ইলেকট্রনের ভেলোসিটি হচ্ছে অনেক বেশি, দেখা যায় এটা অত বেশি না, এটা হচ্ছে খুবই কম। তো কথা হচ্ছে যে তাহলে যদি ইলেকট্রনের এই ভেলোসিটি এত কম হয়, তাহলে আমরা যদি একটা ওয়্যারের, মানে ধরো তুমি তোমার রুমে তোমার যে লাইটের সুইচটা আছে সেটা অন করার সাথে সাথে কেন বাল্বটা জ্বলে, রাইট? এরকম একটা কোশ্চেন আসে না, যে তাহলে তো ইলেকট্রিসিটি মনে হয় অনেক ফাস্ট, রাইট? সো এইখানের আইডিয়াটা হচ্ছে যে আসলে ইলেকট্রন ফ্লো হয় স্লোলি, বাট সে হচ্ছে তার ফ্লোর প্যাটার্নটা কীরকম, সে হচ্ছে তার পাশের জনকে ধাক্কা দেয়, তার পাশের জন আবার তার পাশের জনকে ধাক্কা দেয়, এইভাবে আস্তে আস্তে সামনে আগায়। সে একটা ডমিনো ইফেক্টের মতো, যে একটা ইলেকট্রন যদি ফ্লো হওয়া স্টার্ট করে, সে তার পাশের জনকেও সামনের দিকে আগাচ্ছে, আবার ও তার পাশের জনকে আগাচ্ছে, এরকম। তো তুমি ব্যাপারটা এরকম মনে করতে পারো যে ধরো এইখানে এইখানে হচ্ছে একটা শাওয়ার টাইপের আছে, ঠিক আছে, একটা অটোমেটেড শাওয়ার। সো আমি বললাম যে অটোমেটেড শাওয়ার কীরকম, যে এইখানে এটার নিচে কেউ দাঁড়াইলেই পানি পড়া স্টার্ট হয়, ওকে, অটো। সো এখন একটা জিনিস দেখো, যে ধরো তুমি যদি একা থাকো এখানে, ধরো তুমি এখানে দূরে দাঁড়ায় আসো, সো তুমি তখন এখানে হাঁটতে হাঁটতে সামনের দিকে আসতেছো, এসে এক সময় এটার নিচে আসছো, অ্যান্ড তখন তোমার গায়ের উপর পানি পড়া স্টার্ট হচ্ছে। বাট তোমরা যদি ধরো 3-4 জন একসাথে থাকো, ধরো এই হচ্ছে একজন, তারপর তার সামনে আরেকজন, তারপর ধরো ওর সামনে আরেকজন, তারপর ওর সামনে আরেকজন, তারপর ওর সামনে আরও আরেকজন, তারপর এই আরেকজন, এভাবে যদি থাকো, তখন তুমি যদি ধরো সামনের দিকে আগাইতে যাও, তুমি কি করবা? তোমার সামনের জনকে ধাক্কা দিবা, ও আবার ওর সামনের জনকে ধাক্কা দিবে, ও আবার ওর সামনের জনকে ধাক্কা দিবে, ও সামনের জনকে, অ্যান্ড এই ধাক্কা খেয়ে ও হচ্ছে সামনে চলে আসবে, রাইট? ও এটার নিচে আসবে, অ্যান্ড ততক্ষণে কিন্তু এই পুরা কিউটাই, এটা একটা এই যে কিউ, এই পুরা কিউটাই কিন্তু এখন সামনে চলে আসছে। আবার একটু পর ও ধাক্কা খেয়ে আরও সামনে চলে যাবে, বাট দেখো ওই সেম প্রসেসের জন্য এর সাথে সাথে এইখানে পরে আরও একজন আসবে। সো তুমি কি দেখবা? কন্টিনিউয়াসলি এখান থেকে পানি পড়তেই থাকবে, রাইট? সো যদিও তোমার এই পানির নিচে আসতে বেশ দেরি আছে, বাট তোমার ওই ধাক্কা দেওয়ার জন্য এখানে কন্টিনিউয়াসলি পানিটা পড়তেছে, কারণ তোমার ধাক্কার জন্য সামনে একজন ওইটা নিচে চলে আসছে। সো এইখানেও আইডিয়াটা তাই, যে আমরা যখন একটা ওয়্যার ইউজ করে একটা বাল্বকে জ্বালাই, তখন আমরা যখন এইখানে ধরো সুইচটা অন করি, আর ধরো এই হচ্ছে বাল্ব, আমরা যখন এখানে সুইচ অন করি, তখন এইখানে ইলেকট্রনটা খুবই স্লোলি মুভ করা স্টার্ট করে, বাট ওই ইলেকট্রনটার মুভমেন্টের জন্য সামনের সবগুলো ইলেকট্রন মুভ হওয়া স্টার্ট করে, অ্যান্ড একটা ইলেকট্রনও যদি মুভ করে, তখন ওই ইলেকট্রনটা যখন এই বাল্বের মধ্য দিয়ে ক্রস করতে যায়, তখন এইখানে লাইট এনার্জি প্রডিউস হয়। সো এটাই হচ্ছে ইলেকট্রিসিটি ইনস্ট্যান্টেনাস হওয়ার রিজন। মানে ধরো আমি যদি বাংলাদেশ থেকে হিউজ একটা তার নিয়ে রাশিয়াতে কোনো একটা জায়গায় একটা বাল্ব লাগাই, অ্যান্ড দেন আমি যদি বাংলাদেশ থেকে সুইচটা প্রেস করি, অলমোস্ট সাথে সাথেই বাল্বটা জ্বলবে, ওকে, অলমোস্ট সাথে সাথেই, একদম সাথে সাথে না, একটু হলেও টাইম লাগবে, বাট অলমোস্ট সাথে সাথেই বাল্বটা জ্বলবে। বাট বাংলাদেশ থেকে যে ইলেকট্রনটা প্রথম স্টার্ট করছিল, তার রাশিয়াতে পৌঁছাইতে কয়েক বছর লেগে যাবে, কারণ ও খুবই স্লোলি মুভ করে, বুঝা গেছে? সো এখানে এটা হচ্ছে কাইন্ড অফ একটা ডমিনো ইফেক্ট। মানে তুমি যদি ধরো ডমিনো তো চিনোই, ধরো এরকম
একটা ব্লকের পরে আরেকটা ব্লক যদি রাখো, তখন প্রথম ব্লকটা যদি ফালাই দাও, তখন দেখা যাবে আস্তে আস্তে সবগুলোই পড়ে যাবে। সো কারেন্ট ফ্লোর আইডিয়াটাও তাই, যে এখানে একটা ইলেকট্রনের ফ্লো হইতে আসলে অনেক টাইম লাগে, বাট ওর জন্য ওর সামনের সবগুলো মুভমেন্ট হয়, অ্যান্ড এর জন্য আমরা অলমোস্ট ইনস্ট্যান্টেনাস ইফেক্ট দেখি, যে যখনই একটা সুইচ জ্বালাই দিই সাথে সাথে কারেন্ট ফ্লোটা পাওয়া যায়। ওকে, সো এটা একটু মনে রাখতে হবে যে কারেন্ট ফ্লোটা অ্যাকচুয়ালি তোমার অলমোস্ট ইনস্ট্যান্টেনাস, পুরোপুরি ইনস্ট্যান্টেনাস না, বাট অলমোস্ট ইনস্ট্যান্টেনাস। কারো এখানে কোনো কোশ্চেন আছে যেটা পড়ালাম? আচ্ছা, এখন আমরা আসি কারেন্ট ফ্লোর রিলেটেড যে ল আছে সেটা হচ্ছে ওহমস ল। তোমরা এটাও ক্লাস 8-এ হয়তো দেখছো হালকা। সো এখন এখানে ডিসকাস করি কারেন্ট ফ্লো রিলেটেড ওহমস ল। এটা হচ্ছে সাইমন ওহমের বের করা, অ্যান্ড লটা খুবই সহজ। এটা হচ্ছে বলে যে আমরা দেখে আসছি যে দুইটা পয়েন্টের মধ্যে যদি পোটেনশিয়াল ডিফারেন্স থাকে তখন হচ্ছে কারেন্ট ফ্লো হয়। এখানে যদি ধরো হায়ার পোটেনশিয়াল ভিএ হয় আর এটা যদি লোয়ার পোটেনশিয়াল ভিবি হয়, মানে ভিএ ইজ গ্রেটার দ্যান ভিবি, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, তখন আমি বলে আসছিলাম যে আমি যদি এখানে একটা কন্ডাক্টর কানেক্ট করি, কারেন্ট ফ্লো মানে ইলেকট্রনের ফ্লো হবে হচ্ছে ভিবি থেকে বি এর থেকে এর দিকে, লো পোটেনশিয়াল থেকে হাইয়ের দিকে। কেন? এটা আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতেই ডিসকাস করছিলাম। অ্যান্ড কারেন্টের ডিরেকশন হচ্ছে ঠিক উল্টা দিকে। এটা কনভেনশন যে কারেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি নেগেটিভ চার্জের উল্টা দিকে ধরা হয়। সো এর জন্য কারেন্টের ডিরেকশন হচ্ছে এ থেকে বি এর দিকে। ওকে, সো এই যে কারেন্ট ফ্লোটা এটা হয় কেন? এই দুইটার মধ্যে ভোল্টেজ ডিফারেন্স যতক্ষণ থাকে দুইটা পয়েন্টের মধ্যে, ততক্ষণ ধরেই তোমার কারেন্ট ফ্লোটা হয়। দ্যাট ইজ কারেন্ট ফ্লো হওয়ার মেইন কন্ডিশনই হচ্ছে দুইটা পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স থাকতে হবে। আর তুমি তাহলে এটাও বুঝতেছো যে যদি পোটেনশিয়াল ডিফারেন্সটা বেশি হয় তখন কারেন্টের ফ্লোটাও বেশি হবে, কারণ পোটেনশিয়াল ডিফারেন্স বেশি মানে এখানে তখন হিউজ ইলেকট্রিক ফিল্ড কাজ করতেছে। আমরা দেখে আসছিলাম যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইনটু ডিস্টেন্সের সমান। সো পোটেনশিয়াল ডিফারেন্স যদি বড় হয় তাহলে ইলেকট্রিক ফিল্ডও বেশি। ইলেকট্রিক ফিল্ড বেশি মানে এখান থেকে ইলেকট্রনগুলো খুব জোরে এদিকে চলে আসতেছে, খুব হাই স্পিডে। আর এখানে ইলেকট্রন যদি বেশি বেশি আসে তখন ডেফিনেটলি কারেন্টের ফ্লো বেশি, বিকজ কারেন্ট হচ্ছে I = Q/T। যত বেশি চার্জ ফ্লো তত বেশি তোমার কারেন্টের ভ্যালু। আচ্ছা, সো এখানে তাহলে বুঝতে পারতেছো পোটেনশিয়াল ডিফারেন্স যত বেশি হবে কারেন্ট ফ্লোটা তত বেটার হবে বা বেশি হবে। সো এটা রিলেটেড একটা এক্সপেরিমেন্ট করছে হচ্ছে সায়েন্টিস্ট ওহম। ওকে, সায়েন্টিস্ট ওহম দেখছে যে আমি যদি এই দুইটা এন্ডের পোটেনশিয়াল বাড়াই তখন কারেন্টের ভ্যালুটা বেড়ে যায়। ধরো দুইটার মধ্যে এখন পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ডেল ভি, উইচ ইজ VA মাইনাস VB। এখন আমি যদি এই ডিফারেন্সটা ডাবল করি, ধরো ডেল ভি হচ্ছে আগে 5 ভোল্ট ছিল, তখন কারেন্ট ফ্লো হচ্ছিল 20 অ্যাম্পিয়ার। ওকে, যখন ডেল ভি হচ্ছে 5 ভোল্ট কারেন্ট ফ্লো হচ্ছিল 20 অ্যাম্পিয়ার। আর এরপর যখন আমি এই পোটেনশিয়ালটা ধরো ডাবল করে দিছি বা ট্রিপল করে দিছি, ধরো 15 ভোল্ট করছি, তখন দেখা গেছে কারেন্ট ফ্লো হয়েছে 60 অ্যাম্পিয়ার। ওকে, সো এখানে আইডিয়াটা হচ্ছে যে তুমি ভোল্টেজকে যত টাইম বাড়াবা তোমার কারেন্ট ফ্লো ঠিক তত টাইমস বাড়বে। দ্যাট ইজ তাদের মধ্যে একটা প্রপোর্শনাল রিলেশন আছে। তো সায়েন্টিস্ট ওহম এক্সপেরিমেন্টের মাধ্যমে এটা দেখে বলছে যে I is proportional to del V। ওকে, আচ্ছা, এখন তোমাদের বইতে বা ইউজুয়ালি ম্যাক্সিমাম বইতেই এই পোটেনশিয়াল ডিফারেন্সটাকে আমরা আর ডেল ভি লিখি না, আমরা এইটাকেও ভি দিয়েই লিখি। সো এখানে ভি বা ডেল ভি দুইটা মানে যে কোনো একটা ইউজ করতে পারো। এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্স ইন্ডিকেট করে। আমরা কিন্তু স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে ভি দিয়ে শুধু ভোল্টেজটা বুঝাইতাম বা পোটেনশিয়াল বুঝাইতাম। কারেন্ট ইলেকট্রিসিটিতে ভি দিয়ে আমরা ডিফারেন্সটা বুঝাবো। ওকে, এটা একটা কমন রুল আর কি, সবাই এরকমই ইউজ করে। সো আমরা এটাকে I প্রপোর্শনাল টু ভি লিখতে পারি। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ।
আচ্ছা, সো আই ইজ প্রপোর্শনাল টু হচ্ছে ভি। ওকে, এটা হচ্ছে ওহমের এক্সপেরিমেন্টের প্রথম রেজাল্ট, যে আই ইজ প্রপোর্শনাল টু ভি। আচ্ছা, এখন যে কোনো প্রপোর্শনালিটি তোমার রিলেশনে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসে। আচ্ছা, সো আমরা আমাদের সেটআপটা একটু বেটারভাবে করি। এখানে আমি আরেকটা ড্রয়িং আঁকবো, মেনলি আমরা এইটাকে ফলো করব। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, আর এটা হচ্ছে এ পয়েন্টের পোটেনশিয়াল, এটা হচ্ছে বি পয়েন্টের পোটেনশিয়াল। আমি বলে রাখছি এ পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে বি পয়েন্ট থেকে বেশি। আর এ আর বি এর মধ্যে আমি একটা কন্ডাক্টর লাগাচ্ছি। এখন আমরা এটাকে কন্ডাক্টর না বলে আমরা বলবো রেজিস্ট্যান্স লাগাচ্ছি। অ্যাকচুয়ালি যে কোনো ওয়্যারেরই রেজিস্ট্যান্স থাকবেই। ওকে, সো এটা অ্যাকচুয়ালি তুমি চিন্তা করতে পারো এটা হচ্ছে জাস্ট একটা ওয়্যার, বাট তার একটা রেজিস্ট্যান্স থাকে। রেজিস্ট্যান্স হচ্ছে সেই জিনিস যেটা কারেন্ট ফ্লোকে তোমার রেজিস্ট করে আর কি। সো এটা ডেফিনেশনে পরে আসবো। আর এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে আর। রেজিস্ট্যান্সের একটা ভ্যালুও থাকে, সেটাকে আমরা বলি আর। সো এখন এই রেজিস্ট্যান্সের আইডিয়াটা আমরা এখান থেকেই বুঝতে পারবো যে আই ইজ প্রপোর্শনাল টু হচ্ছে ভি। অ্যান্ড যে কোনো প্রপোর্শনালিটি রিলেশনে আমাদের হচ্ছে একটা ইকুয়ালিটি কনস্ট্যান্ট আসে। সো এখানে যে কনস্ট্যান্টটা আসে সেটার নাম হচ্ছে জি। ওকে, এই যে জিটা দেখতেছো, এই জিটা হচ্ছে কন্ডাক্টেন্স। এটা সাইডে লিখে রাখো, জি এর মানে হচ্ছে কন্ডাক্টেন্স। আই ইজ ইকুয়াল টু, মানে আই ইজ প্রপোর্শনাল টু ভি, সো আই ইজ ইকুয়াল টু হচ্ছে জিভি। এই কনস্ট্যান্টটার নাম হচ্ছে কন্ডাক্টেন্স। এটা হচ্ছে কন্ডাক্টেন্স অফ আ ওয়্যার। যে কোনো একটা ওয়্যারের কন্ডাক্টেন্স হচ্ছে এই কনস্ট্যান্টটা। আচ্ছা, তাহলে দেখো তো যে এইখানে কন্ডাক্টেন্স কত বলতে পারবা? এই যে এক্সাম্পলটা দিছিলাম যে যখন পটেনশিয়াল ডিফারেন্স 5 তখন কারেন্ট হচ্ছে 20, যখন পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 15 তখন কারেন্ট হচ্ছে 60। বলতে পারবা কন্ডাক্টেন্স কত, জি এর ভ্যালু কত এই জায়গায়? হ্যাঁ, রুবাইয়া বলতে চাচ্ছিল, মেবি বলো। হ্যাঁ, কত? 1/4। কারণ দেখো এখানে কারেন্টটা হচ্ছে সরি 4, হ্যাঁ এখানে দেখো প্রত্যেকবার কারেন্টটা হচ্ছে এটার ডাবল, সরি এটার 4 টাইমস, রাইট? বা জি ইজ ইকুয়াল টু হচ্ছে আই বাই ভি, 60/15 বা 10/20/5 এটসেট্রা, দ্যাট ইজ 4। আচ্ছা, সো কন্ডাক্টেন্স অফ আ ওয়্যার হচ্ছে এই কনস্ট্যান্টটা। এখন এইটার আবার একটা উল্টা ভার্সনও আছে, দ্যাট ইজ এই কন্ডাক্টেন্সের উল্টা একটা কোয়ান্টিটি আছে, সেটা হচ্ছে 1/r। মানে কন্ডাক্টেন্সকে আমি 1/r লিখতে পারি, আর এখানে পোটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে ভি। তো এখন এই যে আই ইজ ইকুয়াল টু 1/r ইন্টু ভি, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওহমস ল। ওকে, সো এখান থেকে আমি তাহলে শিখলাম আরেকটা টার্ম আছে আর, যেটা হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স অফ আ ওয়্যার, রেজিস্ট্যান্স অফ আ ওয়্যার, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কন্ডাক্টেন্সের ঠিক উল্টা। সো এটা একদম লজিক্যাল যে একটা ওয়্যারের রেজিস্ট্যান্স যদি বেশি হয়, রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে কারেন্ট ফ্লোকে রেজিস্ট করে। সো রেজিস্ট্যান্স যত বেশি তত কি আমার কারেন্ট ফ্লো কমে আসবে। সো এর জন্য আই হচ্ছে আর এর ইনভার্সলি প্রপোর্শনাল। মানে এখান থেকে বলা যায় যে আই হচ্ছে আসলে আর এর ইনভার্সলি প্রপোর্শনাল। তুমি এই রেজিস্ট্যান্স যত বাড়াবা একটা ওয়্যারের, তার মধ্যে থেকে কারেন্ট ফ্লো তত কমে যাবে। বোঝা গেছে? সো এখানে রেজিস্ট্যান্স কত? জি এর ঠিক উল্টাটা, উইচ ইজ 1/4। আচ্ছা, সো এখন আমরা পরের পেজে আসি। এখানে কয়েকটা জিনিস নিয়ে একটু ডিসকাস করব, যে কন্ডাক্টেন্স, রেজিস্ট্যান্স এগুলো কীরকম প্রপার্টি এটসেট্রা। সো জি হচ্ছে কন্ডাক্টেন্স বোঝায়, এটা হচ্ছে একটা ওয়্যারের পজিটিভ প্রপার্টি, কন্ডাক্টেন্স অফ আ ওয়্যার। আর এটা হচ্ছে একটা পজিটিভ প্রপার্টি, কারণ এটা যত বেশি হবে তোমার জন্য তত ভালো। কারণ কন্ডাক্টেন্স যদি বেশি হয় তোমার ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লোটা বেশি বেশি হবে। যেমন এটার কন্ডাক্টেন্স যত বেশি
তখন এই দুইটা এন্ডের মধ্যে যে পটেনশিয়াল ডিফারেন্স আছে ওই পটেনশিয়াল ডিফারেন্সের জন্য কারেন্ট ফ্লো জি যত বাড়াবা তত বাড়তে থাকবে। ওকে, কারেন্ট ফ্লোটা হচ্ছে জি এর সাথে সাথে বাড়বে। সো ফর্মুলা হচ্ছে আই ইজ ইকুয়াল টু জিভি। আর ক্যাপিটাল আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স অফ আ ওয়্যার, এটা হচ্ছে একটা নেগেটিভ প্রপার্টি, এটা যত বাড়াবা তত তোমার ওয়্যারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো কমে আসবে। সো রেজিস্ট্যান্স অফ আ ওয়্যার এটা হচ্ছে নেগেটিভ প্রপার্টি, মানে এটার সাথে হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন। তখন আই ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আর। ওকে, সো এখন এখানে তাহলে বুঝতে পারতেছো যে একটা ওয়্যারের কন্ডাক্টেন্স যত বেশি তার রেজিস্ট্যান্স তত কম, আর রেজিস্ট্যান্স যত বেশি তার কন্ডাক্টেন্স তত কম। আর কারেন্ট ফ্লোটা রেজিস্ট্যান্সের উপরেও ডিপেন্ড করে, ভোল্টেজ ডিফারেন্সের উপরেও ডিপেন্ড করে। ওকে, সো আমরা যদি এটার উপর একটা গ্রাফ আঁকি তো তখন এরকম হবে যে আমি যদি একটা ওয়্যারের দুই পাশে ধরো একদম 0 ভোল্ট পটেনশিয়াল ডিফারেন্স রাখলাম তখন কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না, রাইট? সো পটেনশিয়াল ডিফারেন্সটা যদি 0 হয়, একদম 0, তখন কারেন্টেরও কোনো ফ্লো নাই। সো 0তে এটা এই জায়গায় থাকবে। এরপর তুমি পটেনশিয়াল যত বাড়াবা তত তোমার কারেন্ট কি আস্তে আস্তে বাড়তে থাকবে, এন্ড এটা দেখতে এরকম হবে। এখন কেন এরকমই হলো? কারণ দেখো আমরা অলরেডি এই যে হায়ার ম্যাথে কোঅর্ডিনেট জিওমেট্রিতে স্ট্রেট লাইন পরে আসছিলাম, এখানে দেখো এটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু 1/r ইন্টু ভি, মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ওয়াই, এটা হচ্ছে আমার এম, এটা হচ্ছে আমার এক্স, তাই না? আমি ভি কে এক্স অ্যাক্সিস ধরছি, আই কে ওয়াই অ্যাক্সিস ধরছি, তাহলে 1/r কি এম। সো আমরা শিখে আসছিলাম ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, এটা হচ্ছে অরিজিন দিয়ে পাসিং স্ট্রেট লাইন ইন্ডিকেট করে যেটার স্লোপ হচ্ছে এম। তো এইখানে স্লোপ কত বলো তো? এই এই গ্রাফটার স্লোপ কত কেউ বলতে পারবা? এই স্ট্রেট লাইনটার স্লোপ কত এটা দেখে বলো। 1/r। হ্যাঁ, 1/r। একটা আই ভার্সেস ভি গ্রাফের স্লোপ হচ্ছে 1/r বা জি, তাই না? এটা আসলে কন্ডাক্টেন্স। জি আর আর এর মধ্যে রিলেশন হচ্ছে জি ইজ ইকুয়াল টু 1/r। আচ্ছা, সো এখন আমরা কন্ডাক্টেন্সের ইউনিট নিয়ে ডিসকাস করি, তারপর ডেফিনেশন আর রেজিস্ট্যান্সের ডেফিনেশন, ইউনিট ইটসেট্রা নিয়ে ডিসকাস করব। আচ্ছা, একটা কথা মনে রাখতে হবে যে এই যে ওহমস ল, এইটা হচ্ছে ফিক্সড টেম্পারেচারের জন্য। সো আমরা আগে এই লটা আগে একটু ফর্মালি লিখি, তারপর আমরা রেজিস্ট্যান্সের ডেফিনেশন দেখব আর কন্ডাক্টেন্সের ডেফিনেশন দেখব। আচ্ছা, সো ওহমস ল, এটার মানে এই লটা প্রিসাইজলি কি বলে অ্যাকচুয়ালি? সো এটা হচ্ছে অ্যাট আ ফিক্সড টেম্পারেচার at a fixed temperature the current flowing between the current flowing through a conductor is proportional to the potential difference between the two terminal points. আচ্ছা, আমরা যে কোনো একটা ওয়্যার নেই এরকম, অ্যান্ড ওয়্যার মানেই সেখানে একটা রেজিস্ট্যান্স থাকবেই। সো আমরা এটাকে এভাবে আঁকবো, ওকে, বা আর একটু শর্টলি আঁকি এরকম। এটা হচ্ছে একটা ওয়্যার বা কন্ডাক্টর, আর তার একটা নিজের একটা রেজিস্ট্যান্স থাকে। যে কোনো ওয়্যারেরই রেজিস্ট্যান্স থাকে, কখনোই এমন ওয়্যার বানানো পসিবল না যেটার রেজিস্ট্যান্স হচ্ছে 0। এখন এটার এই এন্ডে পটেনশিয়াল হচ্ছে ভিএ আর এই এন্ডে পটেনশিয়াল হচ্ছে ভিবি, অ্যান্ড এখানে ডিফারেন্সটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ভিএ ডিফারেন্স ভিবি।
সো অ্যাকর্ডিং টু সাইমন ওহম, সে বলছে যে কোনো একটা ফিক্সড টেম্পারেচারে এই ওয়্যারটার মধ্য দিয়ে এখানে ভি এ যদি গ্রেটার দ্যান ভিবি হয়, তখন আমরা জানি কারেন্টটা ফ্লো হবে এই দিকে। তো সে বলছে কোনো একটা ফিক্সড টেম্পারেচারে এই ফ্লো হওয়া কারেন্টটা প্রপোর্শনাল টু ভি, মানে একটু আগে যেটা লিখলাম। অ্যান্ড দেন সে এখানে একটা তোমার ইকুয়ালিটি কনস্ট্যান্ট আনছে, যেটাকে আমরা বলি কন্ডাক্টেন্স। এটা হচ্ছে কারেন্ট, আর এটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্স। আর এখানে এরপর আই ইজ ইকুয়াল টু এই জি এর আবার একটা উল্টা কোয়ান্টিটি আছে, যেটা হচ্ছে 1/r। সো এটা হচ্ছে ওহমস ল। ওহমস ল এর স্টেটমেন্টটা হচ্ছে একটা ফিক্সড টেম্পারেচার, দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু আ কন্ডাক্টর ইজ প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য টু টার্মিনাল পয়েন্টস। তো ফিক্সড টেম্পারেচার কেন বলতেছি? কারণ টেম্পারেচার চেঞ্জ হলে কারেন্ট ফ্লো চেঞ্জ হয়, এটাও আমরা পরে দেখব, এটার উপরেও একটা ফর্মুলা আছে। বাট যদি টেম্পারেচার ফিক্সড থাকে তখন ওহমস ল ফলো হবে। ওহমস লর গ্রাফ কীরকম? গ্রাফ হচ্ছে এরকম, একটু আগে যেটা আঁকলাম। অ্যান্ড এটার স্লোপ কত? 1/r অর জি। সো এটা হচ্ছে ওহমস ল। এখন আসি যে এই কন্ডাক্টেন্সের ডেফিনেশন কি আর রেজিস্ট্যান্সের ডেফিনেশন কি, তাদের ইউনিট কি। পরের পেজে আসো। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলি। আমরা ইউজুয়ালি অনেক সময় দেখব যে মানে আমরা যখন সার্কিট সলভ করব তখন হচ্ছে আমরা এই টাইপের ওয়্যারের কোনো রেজিস্ট্যান্স নাই ধরে নিব, আর যদি তার রেজিস্ট্যান্স থাকে তখন আমরা এরকম একটা দাগ এঁকে দিব। ওকে, আর এখানে অনেকগুলো দাগ আঁকার দরকার নাই, এটা তোমার টাইমই ওয়েস্ট করবে। তুমি জাস্ট একটা এরকম আঁকবা, তাহলেই আমি বুঝবো যে, বা স্যার বুঝবে যে এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স। ওকে, ইউজুয়ালি আমি সবসময় এইভাবেই আঁকি। আচ্ছা, তো এখন পরের পেজে আসি, আমরা রেজিস্ট্যান্স আর কন্ডাক্টেন্স নিয়ে ডিসকাস করবো এখন। ফার্স্টে রেজিস্ট্যান্স। সো রেজিস্ট্যান্সের ডেফিনেশন হচ্ছে the property of any conductor, the intrinsic property of any conductor, the intrinsic property of any conductor which resists current flow is called resistance. ওকে, সো এটাই হচ্ছে রেজিস্ট্যান্সের ডেফিনেশন। যে কোনো একটা ওয়্যার তার যে কারেন্ট ফ্লোকে রেজিস্ট করার যে টেন্ডেন্সিটা বা তার যে প্রপার্টি, সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স। একটা ওয়্যারের রেজিস্ট্যান্স যত বেশি, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হইতে গেলে তত বেশি রেজিস্টেড হবে আর কি, ঠিক আছে, তত বেশি তার কষ্ট হবে আর কি ওইখান থেকে পাস হইতে। আচ্ছা, আচ্ছা আদিশা আসো ক্লাসে? জি ভাইয়া। আচ্ছা, বলো তো যে একটা ওয়্যারে কেন রেজিস্ট্যান্স থাকতে পারে, মানে যে কোনো ওয়্যারে কেন রেজিস্ট্যান্স থাকে, একটা তোমার কমন সেন্সে যেটা বলে, বলো তো কেন হইতে পারে এটা, মানে একটা। ভাইয়া, হ্যাঁ বলো। ইলেকট্রনের ফ্লো, আর যে কোনো ম্যাটেরিয়ালে এমনিতে ইলেকট্রন থাকে, তো এটা একটু হালকা রিপেয়ার করতে পারে। হ্যাঁ, এছাড়া হচ্ছে একটা ম্যাটেরিয়ালের ভিতরে আরো অন্যান্য যা কিছু থাকে ওইগুলোর সাথে কলিশন হয়, তাই তো? জি। হ্যাঁ, সো এটাই হচ্ছে যে কোনো ম্যাটেরিয়ালের তোমার রেজিস্ট্যান্স থাকার রিজন। মানে তুমি যা কিছুই নিবা, ওর ভিতর দিয়ে যখন কারেন্ট ফ্লো হইতে যাবে, দেখা যাবে ওই ইলেকট্রনগুলো ওইটার ভিতরে কলিশন করতে করতে যাচ্ছে। সো এর জন্যই ওইটাকে আমরা, ওই প্রপার্টিটাকে আমরা বলি রেজিস্ট্যান্স। যে কোনো ওয়্যারেরই এর জন্য রেজিস্ট্যান্স থাকে। আচ্ছা, সো রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। এই সাইমন ওহমের নাম অনুযায়ী এটার ইউনিট দেওয়া হয়েছে ওহম। এটার সিম্বল হচ্ছে এরকম, এটাকে বলা হয় হচ্ছে ওহম।
এরকম। আর এই রেজিস্ট্যান্সের ইউনিটটা অ্যাকচুয়ালি তুমি এইভাবে চিন্তা করতে পারো যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে ভি বাই আই, ভি হচ্ছে ভোল্টেজ আর আই হচ্ছে অ্যাম্পিয়ার। সো আসলে রেজিস্ট্যান্সের ইউনিট যে ওহম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভোল্ট অ্যাম্পিয়ার ইনভার্স। ওকে, মানে ভোল্ট অ্যাম্পিয়ার ইনভার্স থেকেই ওহম আসছে। আর আমরা একটা ওয়্যারের রেজিস্ট্যান্স ইউজুয়ালি এইভাবে আঁকি। আচ্ছা, এখন এই রেজিস্ট্যান্স আবার অনেক কিছুর সাথে সাথে চেঞ্জ হতে পারে। এটা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করে, এটা লেংথের উপর ডিপেন্ড করে, এটা এরিয়ার উপর ডিপেন্ড করে, এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, সেগুলো আমরা ডিসকাস করব। এখন আসি কন্ডাক্টেন্স। সো কন্ডাক্টেন্স হচ্ছে ইউজুয়ালি একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, মানে আগে হচ্ছে রেজিস্ট্যান্স, তারপর কন্ডাক্টেন্স। যার রেজিস্ট্যান্স যত কম তার কন্ডাক্টেন্স তত বেশি। যেমন একটা মানুষ যত কম রিচ সে তত বেশি পোর, তাই না? আবার একটা মানুষ যত কম পোর সে তত বেশি রিচ, এরকম জাস্ট একটা আর একটার ইনভার্স। সো কন্ডাক্টেন্স হচ্ছে দ্য ইন্ট্রিনজিক প্রপার্টি, the intrinsic property of any conductor which conducts of any conductor which helps the current flow is called conductance. Conductance যত বেশি তোমার কারেন্ট ফ্লো তত বেশি। আমরা রেজিস্ট্যান্সকে হচ্ছে আর দিয়ে এক্সপ্রেস করি, আর কন্ডাক্টেন্সকে হচ্ছে জি দিয়ে তোমার ইন্ডিকেট করি, আর এই জি আর আর হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। কারো যদি কোশ্চেন থেকে জিজ্ঞেস করি। আচ্ছা, জি এর ইউনিট কি? জি এর ইউনিট হচ্ছে, বুঝতেই পারতেছো, ওহমের উল্টাটা, দ্যাট ইজ ওহম ইনভার্স। ওহম ইনভার্স এইটাকে আবার অনেকে মো লেখে, মানে ওহমের নামটা কি উল্টায় এমএইচও লিখে দিছে। আর এইটার আরেকটা ইউনিট আছে, সেটা হচ্ছে সিমেন্স। বুঝা গেছে? সো ওহমের তোমার রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, আর কন্ডাক্টেন্সের ইউনিট হচ্ছে ওহম ইনভার্স, আর কন্ডাক্টেন্সের আরেকটা ইউনিট হচ্ছে সিমেন্স। আচ্ছা, একটু দাঁড়াও, আমি একটু চিন্তা করে নিই এটা সিমেন্স কিনা। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে সিমেন্স। এটাকে শর্টে এস লেখে। ওকে, সো আমরা দেখলাম যে ওহমস ল হচ্ছে at a fixed temperature the current flowing through a conductor is proportional to the potential difference between the two terminal points. দ্যাট ইজ দুইটার মধ্যে যদি পটেনশিয়াল ডিফারেন্স থাকে তাহলেই কারেন্ট ফ্লো হবে, আর এটা হচ্ছে প্রপোর্শনাল, ডিফারেন্সটা যত বাড়াবা কারেন্ট ফ্লোটা তত বাড়বে। যেমন এখানে গ্রাফে দেখো, ডিফারেন্সটা ধরো যখন হচ্ছে 5 ভোল্ট, তখন কারেন্ট হচ্ছে সাপোজ 5 অ্যাম্পিয়ার। এখন ডিফারেন্সটা যখন 10 ভোল্ট, তখন কারেন্টও হবে 10 অ্যাম্পিয়ার, ডাবল হয়ে যাবে। সেটাই হচ্ছে প্রপোর্শনালিটি রিলেশন। আচ্ছা, এখন আমরা অনেকে যেটা মনে করি যে I ইজ ইকুয়াল টু ভি বাই আর, এটাকে একটু সাইড চেঞ্জ করে ভি ইজ ইকুয়াল টু আই আর লিখি, লিখতে পারো, বাট এইটা কিন্তু ওহমস ল না। অ্যান্ড এটা খুবই ক্রিটিক্যাল একটা কোশ্চেন। অনেক সময় জিজ্ঞেস করা হয় কোনটা ওহমস ল। ওহমস ল হচ্ছে এইটা, এই যে বক্স করা যেটা দেখতেছো এটা, এটা ডিরাইভড ভার্সনগুলো ওহমস ল না, ঠিক আছে? এমসিকিউতে আসে যে নিচে কোনটা ওহমস ল, ভি ইজ ইকুয়াল টু আই আর, নাকি আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, নাকি নাকি হচ্ছে আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। সো এখানে তোমার তখন এইটা চুজ করতে হবে, ঠিক আছে? সবগুলাই সেম, বাট ওহমস লর অ্যাকচুয়াল ভার্সন, অরিজিনাল ভার্সন হচ্ছে এটা। আচ্ছা, সো রেজিস্ট্যান্স দেখলাম, কন্ডাক্টেন্স দেখলাম, কারেন্ট কিভাবে ফ্লো হয় রেজিস্ট্যান্সের সাথে সাথে বা কন্ডাক্টেন্সের সাথে সাথে, ওইটাও বুঝলাম। তো এরপর এটার সাথে এবার হচ্ছে আমরা একটু রেজিস্ট্যান্স নিয়ে ডিটেলসে ডিসকাস করব, যে এই রেজিস্ট্যান্সটা কিভাবে চেঞ্জ হতে পারে। একটা ওয়্যারের একটা ফিক্সড রেজিস্ট্যান্স থাকে, এটা জানি, বাট রেজিস্ট্যান্সের কি অন্য কোনো ধরনের ডিপেন্ডেন্সি আছে কিনা। তো এখানে দেখো রেজিস্ট্যান্স ডিপেন্ডেন্সি,
রেজিস্ট্যান্স ডিপেন্ডেন্সি। রেজিস্ট্যান্স কিসের কিসের উপর বেস করে চেঞ্জ হয় এইটা আমরা দেখব। তো রেজিস্ট্যান্স ইউজুয়ালি হচ্ছে লেংথের সাথে সাথে চেঞ্জ হয়। কোন একটা কন্ডাক্টরের লেংথ চেঞ্জ করলে রেজিস্ট্যান্স চেঞ্জ হবে। তারপর কোন একটা কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়ার সাথে সাথে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়। ক্রস সেকশনাল এরিয়া, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এ। আর কোন একটা রেজিস্ট্যান্সের কোন একটা কন্ডাক্টরের যদি টেম্পারেচার চেঞ্জ করো তখনও রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়। আর ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল রেজিস্ট্যান্স ভ্যারি করে। যেমন টাংস্টেনের, তোমার টাংস্টেন বলতে এক ধরনের ম্যাটেরিয়াল আছে, মেটাল আছে, সেইটা রেজিস্ট্যান্স অনেক বেশি। আবার কপারের রেজিস্ট্যান্স এক ধরনের, তারপর হচ্ছে আয়রনের রেজিস্ট্যান্স এক ধরনের। সো এটা ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ডিপেন্ড করে যে রেজিস্ট্যান্স কেমন হবে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে রেজিস্ট্যান্স যদি এত খারাপই হয় তাহলে এটা আমার লাগতেছে কেন? কেউ বলতে পারবা যে রেজিস্ট্যান্সের ইউজ কেসটা কোথায়? এনিওয়ান? নুজহাত বলো তো যে রেজিস্ট্যান্স কেন লাগতে পারে আমাদের? একটা কমন এক্সাম্পল দেওয়ার ট্রাই করতে পারো যে রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি রিয়েল লাইফে কেন আমাদের হেল্প করতে পারে, বা একটা ওয়্যারের রেজিস্ট্যান্স থাকা কোন দিক দিয়ে ভালো হতে পারে বলো তো? ফ্লোটাকে কন্টিনিউয়াস রাখতেছে। না না, রেজিস্ট্যান্স তো ফ্লোটাকে Sure, আরো জানে না। রেজিস্ট করে, তাই না? রেজিস্ট্যান্স বেশি হলে তো হ্যাঁ। আমার কাছে মনে হতে পারে যে এটা তো খারাপ। এটা তো কন্টিনিউয়াসলি ইলেকট্রনগুলোকে স্লো করে দিচ্ছে, বা ইলেকট্রনগুলো কোলাইড করতেছে। যদি একদম না থাকতো তাহলে তো কারেন্ট ফ্লোটা অনেক বেশি হতো। সো এটা আমার কেন লাগতে পারে একটু চিন্তা করে বলো তো। কারেন্ট ফ্লোটাকে একটা মানে একেবারে আউট অফ কন্ট্রোল স্টেজে রাখা না, এরকম। হ্যাঁ, এটা ঠিক আছে, বাট আরো ইজি একটা অ্যান্সার আছে, বা আরো মানে বেটার একটা অ্যান্সার আছে। সেটা হচ্ছে দেখো, তোমার রুমে যে লাইটটা জ্বলতেছে, লাইটটা কেন জ্বলতেছে? কারণ ওইটার ভিতর দিয়ে যে ওয়্যারের মধ্যে দিয়ে কন্টিনিউয়াসলি ইলেকট্রন ফ্লো হচ্ছে। আর ওই লাইটটার রেজিস্ট্যান্স এত বেশি, ওইটার ভিতরে যে ওয়্যারটা আছে সেটার রেজিস্ট্যান্স এত বেশি যে ওইখান দিয়ে এই ইলেকট্রন যখন ফ্লো হইতে যাচ্ছে এত কলিশন হচ্ছে যে ওই কলিশনের যে হিট এনার্জিগুলা ওইগুলোই লাইট হিসেবে বের হচ্ছে। তারপর আরেকটা এক্সাম্পল দিই, তোমার বাসায় যে ধরো আয়রন করা হয়, কাপড় আয়রন করা হয় না? সো এই যে, বা তোমার বাসায় যে ইলেকট্রিক হিটার আছে যেটা দিয়ে তুমি পানি গরম করো, এইগুলোর রেজিস্ট্যান্স হচ্ছে হিউজ। কারণ এটার ভিতর দিয়ে কারেন্ট ফ্লো করে তো আমার অনেক কষ্ট। তো ওই সময় হচ্ছে প্রচুর কলিশন হচ্ছে ভিতরে, মানে ইলেকট্রনের সাথে ওইটার ভিতরে প্রচুর কলিশন হচ্ছে, তাই প্রচুর হিট এনার্জি পাচ্ছি। সেই হিট এনার্জি দিয়ে আমি হচ্ছে আমার পানি গরম করতেছি বা আয়রন চালাচ্ছি, বা আমি ওইটা থেকে লাইট এনার্জি পাচ্ছি। সো রেজিস্ট্যান্স ছাড়া তো অ্যাকচুয়ালি আমাদের কোনো অ্যাপ্লিকেশন চিন্তাই করা যায় না। বুঝতে পারছো? সো এর জন্য রেজিস্ট্যান্সটা হচ্ছে দরকার। বাট এটা খুব বেশি হওয়া ভালো না। তখন হচ্ছে আমার মানে দেখা যেতে পারে অনেক সময় আমার হয়তো কারেন্টের স্মুথ ফ্লোটা এনশোর করাই মেইন টার্গেট। আবার অনেক সময় হইতে পারে যে আমি চাই এখানে বেশি বেশি কলিশন হোক, তখন আমি রেজিস্ট্যান্স বাড়াই দিব। যেমন ইলেকট্রিক বাল্ব, বা ধরো ইলেকট্রিক হিটার, এগুলো সবই হচ্ছে খুব হাই রেজিস্ট্যান্সের জিনিস। ওকে, ওইখানে ইচ্ছা করে আমি রেজিস্ট্যান্স বাড়ায় রাখছি। আচ্ছা, তো এইখানে আসি যে রেজিস্ট্যান্সের যে আইডিয়াটা, যে রেজিস্ট্যান্স হচ্ছে লেংথের সাথে সাথে চেঞ্জ হয়, রেজিস্ট্যান্স হচ্ছে ক্রস সেকশনাল এরিয়ার সাথে সাথে চেঞ্জ হয়, রেজিস্ট্যান্স হচ্ছে টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়, আর রেজিস্ট্যান্স হচ্ছে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করে। তো এখন এই লেংথের সাথে সাথে এটা কিভাবে চেঞ্জ হয় সেটা একটু বোঝার ট্রাই করি। তো ধরো আমার কাছে একটা, এখানে আমি লেংথের ডিপেন্ডেন্সিটা নিচে ডিসকাস করি। লেংথ, ধরো আমার কাছে একটা কন্ডাক্টর আছে এরকম, যার একটা সার্টেন রেজিস্ট্যান্স আছে। ধরো রেজিস্ট্যান্সটা হচ্ছে 10 ওহম। এখন আমি যদি এই সেম ম্যাটেরিয়াল দিয়ে বানানো, ধরো এটা হচ্ছে কপার দিয়ে বানানো একটা ওয়্যার, যার লেংথ হচ্ছে 2 মিটার আর রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম।
এখন একটু চিন্তা করে বলো তো যে আমি যদি এই সেম ম্যাটেরিয়ালের আরেকটা ওয়্যার নেই বাট ঠিক ডাবল লেংথের, আরেকটা ওয়্যার নেই, এটা হচ্ছে এখন 4 মিটার, সরি, তখন এটার রেজিস্ট্যান্স কত হইতে পারে? কেউ একজন গেস করে বলতে পারবা যে আমার তখন রেজিস্ট্যান্সটা কি বাড়বে নাকি কমবে, অ্যান্ড সেটা কত হইতে পারে? বা তোমার কাছে কেন মনে হয় যে এটা বাড়তে পারে, বা কেন মনে হয় এটা কমতে পারে, এটসেট্রা, কেউ একজন যদি বলো। রুবাইয়া বলো তো এটা। এর রেজিস্ট্যান্স বাড়বে। তুমি কি এটা আগে পড়ছো? হ্যালো, আচ্ছা একটু রিজনটা বললে ভালো হতো যে কেন বাড়বে, তোমার কাছে কেন মনে হয় যে এটার লেন্থটা বাড়লে রেজিস্ট্যান্সটা বাড়তে পারে? আর না পারলে সমস্যা নাই, আমরা এক্সপ্লেন করবো এখন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে বলতেছি। সো এটা একদম কমন সেন্স দিয়ে দেখো যে তোমার কাছে ধরো এরকম একটা ওয়্যার আছে, ওকে, তার ভিতরে হচ্ছে এরকম কিছু বড় মলিকিউল আছে, অ্যাটম বা ইলেকট্রন, ওইগুলো কিছু কালেকশন আছে আর কি। এখন একটা ইলেকট্রনকে তুমি যদি এখান থেকে যাইতে বলো, তো ও কিন্তু এখানে অলরেডি বেশ কয়েকবার বাড়ি খাবে, তাই না? ও পাস করবে, বাট ও বেশ কয়েকবার কোলাইড করবে। এখন তুমি যদি ওর জন্য এটাকে আরো ডাবল লেন্থ এখানে অ্যাড করে দাও, ওর জন্য তুমি কিন্তু কষ্টটা ডাবল করে দিলা। দ্যাট ইজ ওর জন্য পরে আবার ওই সেম জিনিসের মধ্য দিয়ে যাওয়া লাগবে। দ্যাট ইজ ও ভাবছিল যে ওর কষ্টের দিন শেষ, বাট ও এখন আবার এটার মধ্য দিয়ে আবার রেজিস্ট্যান্স ফিল করতে করতে যাবে। ওকে, সো লেন্থ যত বাড়াবা তোমার রেজিস্ট্যান্স ঠিক তত মানে তত টাইমস বেড়ে যাবে। ওকে, সো এইটা হবে তখন 20 ওহম। সো জেনারেল আইডিয়াটা হচ্ছে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু লেংথ অফ দি কন্ডাক্টর when ক্রস সেকশনাল এরিয়া ইজ ফিক্সড। এখানে কিন্তু এমন করা যাবে না যে আমি যে দুইটা ওয়্যার নিব সেই দুইটার মধ্যে একটার উইডথ অনেক বেশি আর একটার উইডথ অনেক কম, এরকম না। ক্রস সেকশনাল এরিয়া ফিক্সড হইতে হবে। when area is fixed and temperature is fixed, টেম্পারেচারও দুইটা সেম রাখতে হবে, and materials are same, দুইটা ওয়্যারের ম্যাটেরিয়ালও সেম হইতে হবে, তখনই R is proportional to L আমরা বলতে পারবো। সেখানে আইডিয়াটা হচ্ছে R is proportional to L। এবার আসি ক্রস সেকশনাল এরিয়ার সাথে এটা কিভাবে ডিপেন্ডেন্ট। সো ক্রস সেকশনাল আইডিয়াটা বোঝার জন্য আচ্ছা এখানে ধরো একটা এক্সাম্পল দিই, তাহলে হয়তো বুঝবা। যে ধরো দুইটা ওয়্যার, ওকে, এই হচ্ছে একটা ওয়্যার, আর ওই সেম ম্যাটেরিয়ালের তৈরি, সেম লেংথের, সেম টেম্পারেচারে থাকা আর একটা ওয়্যার হচ্ছে এটা। আমরা অনেক জুম করে দেখতেছি ওয়্যারগুলোকে। এইটার ক্রস সেকশনাল এরিয়া ধরো 1 মিলিমিটার স্কোয়ার, আর এটার ক্রস সেকশনাল এরিয়া ধরো 2 মিলিমিটার স্কোয়ার, ডাবল এরিয়া করে দিচ্ছে। আচ্ছা এখন আদিশা বলো তো যে এখানে রেজিস্ট্যান্স কোনটার বেশি কোনটার কম, তোমার কি মনে হয়? ভাইয়া নিচেটাই বেশি, 2 মিলিমিটার স্কয়ার। কেন? এই যে সেম লজিক, এটার ম্যাটেরিয়াল বেশি হবে, মলিকিউল বেশি করবে। না, এইখানে ঠিক রিজনটা উল্টা। ঠিক আছে, কেন দেখো, কারণ ধরো এইখানে যে ওয়্যারটা রাখছো, ঠিক আছে, সেইটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে কম। সো ইলেকট্রন যখন এখান থেকে যাওয়ার ট্রাই করবে তার কিন্তু কলাইড করার চান্সটা বেশি, কারণ এই পুরো জিনিসটা অনেক চিকন। বাট তুমি যদি এখন এরিয়া বাড়াও, ওর জন্য এখন স্পেস বেড়ে গেছে, মানে ওর জন্য এখন এই জায়গাটা অনেক আগের থেকে এখন আরো বেশি ফাঁকা ফাঁকা।
সো ও এখন ইজিলি পাস করতে পারবে এখানে, ওর কলিশন রেটটা তখন কমে আসবে। এখন কথা হচ্ছে একটা ইলেকট্রনের জন্য এটা বোঝা যায় না। আমি যদি ধরো একসাথে 4টা ইলেকট্রন ছাড়ি, তখন তুমি বুঝতে পারতেছো 4টা ইলেকট্রনে এইখান দিয়ে যাওয়ার সময় ওরা অনেক বেশি মানে একসাথে যাওয়ার ট্রাই করবে অ্যান্ড বেশি বেশি কলিশন হবে। বা তুমি যদি এইখান থেকে 4টাকে একসাথে যাইতে দাও, ডেফিনেটলি একটা জায়গা একটু মানে স্পেশাস যদি হয়, তখন ওইখান থেকে যাওয়ার টাইমে কিন্তু মানে গাদাগাদিটা কম হবে, তাই না? সো এখানে আইডিয়াটা তাই, যে এখানে তখন এরিয়া বাড়লে রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি কমে আসে। সো এটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। সো ক্রস সেকশনাল এরিয়ার সাথে রিলেশনটা হচ্ছে যে দ্য রেজিস্ট্যান্স অফ আ কন্ডাক্টর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ইটস ক্রস সেকশনাল এরিয়া। যত টাইমস বাড়াবা তত টাইমস ওইটা রেজিস্ট্যান্সটা কমবে আর কি। এখন একটা কথা বলি, এইখানে আমি যে লজিক দিয়ে বললাম যে ইলেকট্রন এই যে ফাঁকা জায়গা বেশি পায়, এখানে আইডিয়াটা এরকম না। অ্যান্ড একটা খুব বাজে ব্যাপার হচ্ছে ম্যাক্সিমাম বইতেই এটা এইভাবেই লেখা, ইভেন খুব ভালো ভালো টেক্সট বুকে ওইভাবে লেখা, বাট এইটা অ্যাকচুয়াল রিজন না। অ্যাকচুয়াল রিজনটা অনেক বেশি মানে অনেক টাফ কিছু থিওরির উপর ডিপেন্ড করে আসছে, বাট ওইটা আমাদের এইখানে ডিসকাস করার মতো স্কোপ নাই। বাট তুমি তোমার লেভেলে একটু সহজভাবে এভাবে মনে রাখতে পারো, বাট এটা অ্যাকচুয়াল রিজন না, এটা জাস্ট মনে রাখার জন্য, ঠিক আছে? অ্যাকচুয়াল রিজন এখানে ডিফারেন্ট, অনেক ডিফারেন্ট। সো আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা সোফার দেখলাম। আচ্ছা, এইখানে তাহলে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে লেংথ ফিক্সড, মানে তোমার যাদের দুইজনের মধ্যে কম্প্যারিজনটা করবা, লেংথ সেম হইতে হবে, টেম্পারেচার সেম হইতে হবে দুইজনের, একটা অনেক গরম আর একটা অনেক ঠান্ডা, এরকম দুইটা ওয়্যারের মধ্যে কম্প্যারিজন করা যাবে না। আর দুইটা ম্যাটেরিয়াল সেম হইতে হবে। তুমি একটা আয়রন ওয়্যার আর একটা কপার ওয়্যার দিয়ে করবা, সেটাও হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন সোফার আমরা দেখছি যে এই যে 1 নাম্বার আর 2 নাম্বার ডিপেন্ডেন্সি ব্যাপার যা যা দেখলাম, সেটার জন্য তাহলে আমি একবার একটু মার্জ করে বলতে পারি যে when temperature is fixed and materials are same, তখন আমি একটু আগে দেখে আসলাম R is proportional to L, আর এইমাত্র দেখলাম R is inversely proportional to A বা R is proportional to 1/A। তো এই দুইটাকে একটু মার্জ করে কিভাবে লেখা যায়? আর হচ্ছে এল এর প্রপোর্শনাল, আর হচ্ছে এর ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে আর হচ্ছে এল বাই এর প্রপোর্শনাল। এটা বুঝছি সবাই? কারো যদি এটার ব্যাপারে কনফিউশন থাকে বলতে পারো। আর হচ্ছে এল এর প্রপোর্শনাল আর এর ইনভার্সলি প্রপোর্শনাল, ওইটা একবারে এভাবে লেখা যায়। আচ্ছা, এটা যদি একটু ভেঙে করে দেখাই, ধরো আর এটা আমি যদিও তোমাদের প্রপোর্শন যখন পড়াবো ম্যাথে তখন দেখাবো। তো এখানে প্রপোর্শনালিটির ব্যাপার যদি বলি, আর ইজ ইকুয়াল টু ধরো সাম কনস্ট্যান্ট k1 ইন্টু এল, রাইট? আর এইখানে পরেরটার জন্য আর ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ধরো k2 ইন্টু 1/a। ক্লিয়ার? তো এখন এইখানে এই যে দুইটা কোয়ান্টিটি, আর হচ্ছে এল এর প্রপোর্শনাল, আর হচ্ছে 1/a এর প্রপোর্শনাল। সো তুমি যদি এল আর 1/a কে মাল্টিপ্লাই করো, তাহলে আর কিন্তু ওইটার সাথেও সাম কনস্ট্যান্ট রিলেশনে থাকবে। ওকে, কারণ আর হচ্ছে এইখানেও তোমার একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড উইথ এল, এখানেও হচ্ছে একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড উইথ 1/a। সো আলটিমেটলি এদের দুইজনের প্রোডাক্টেরও তোমার কনস্ট্যান্ট প্রোডাক্টেরও প্রপোর্শনাল হবে। আচ্ছা, যাই হোক, এগুলো ম্যাথে আমি দেখাবো যে দুইটা কোয়ান্টিটির প্রোডাক্টের সাথে আরেক একটা কোয়ান্টিটি কিভাবে প্রপোর্শনাল হইতে পারে। বাট এখানে মেইনলি আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই প্রপোর্শনালিটি রিলেশনে আমি একটা কনস্ট্যান্ট আনতে পারি। সো এই কনস্ট্যান্টটা হচ্ছে এই যে আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ, এখানে এই কনস্ট্যান্টটাকে আমরা বলি রো। আচ্ছা, আমরা রো আগে কোথায় দেখছিলাম বলতো নুজহাত, বলতো রো আগে কোথায় ছিল? ভাইয়া ওই যে ডেনসিটি, হ্যাঁ, ওইখানে আমরা দেখছিলাম, হ্যাঁ ডেনসিটিতে ছিল হচ্ছে রো, আর এখানেও রো আছে, বাট এই রো হচ্ছে অন্য জিনিস।
আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। সো এই যে রোটা, এই রোর এই রোর নাম হচ্ছে তোমার স্পেসিফিক রেজিস্ট্যান্স। স্পেসিফিক রেজিস্ট্যান্স, অর এটা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে রেজিস্টিভিটি। ঠিক আছে? সো এই স্পেসিফিক রেজিস্ট্যান্সের আমরা যদি ডেফিনেশন লিখতে চাই, যে এটার ডেফিনেশনটা কি, সো ডেফিনেশনটা কিভাবে লিখবো দেখো, এখানে হেডিং দাও স্পেসিফিক রেজিস্ট্যান্স। এখানে আমরা দেখলাম একটা ফর্মুলা, এটা মনে রাখবা, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এটা থেকে প্রচুর ম্যাথ আসবে, সো এটা একটু মনে রাখতে হবে। সো এখানে তুমি দেখো রো ইজ ইকুয়াল টু তাহলে কত, রো ইজ ইকুয়াল টু হচ্ছে আর এ বাই এল। ওকে, সো ডেফিনেশনটা দেওয়ার জন্য আমি এক কাজ করতে পারি, আমি এল ইজ ইকুয়াল টু 1 মিটার সেট করলাম, এ ইজ ইকুয়াল টু 1 মিটার স্কোয়ার সেট করলাম। দ্যাট ইজ আমি এমন একটা ওয়্যার নিলাম যেটার লেন্থ হচ্ছে 1 মিটার আর এরিয়া হচ্ছে 1 মিটার স্কোয়ার, ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1 মিটার স্কোয়ার। সো ওই ওয়্যারটার হ্যাঁ, ওই ওয়্যারটার রেজিস্ট্যান্স হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স। কেন দেখো, তুমি যদি এখানে 1 সেট করো তাহলে রো ইজ ইকুয়াল টু আর ইন্টু 1 মিটার স্কোয়ার ডিভাইডেড বাই 1 মিটার। সো এখান থেকে তুমি কি পাবা, আর পাবা, রাইট? তার মানে ওই ওয়্যারটার যে রেজিস্ট্যান্স সেটাকে আমরা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলি। সো এখানে ডেফিনেশনটা হচ্ছে ফর আ ফিক্সড ম্যাটেরিয়াল, for a fixed material the resistance of a conductor having unit length and unit cross sectional area, মানে 1 মিটার স্কোয়ার ক্রস সেকশনাল এরিয়া, for a mixed material the resistance of a conductor having unit length and unit cross sectional area is called specific resistance. মানে এইটা হচ্ছে ম্যাটেরিয়াল টু ম্যাটেরিয়াল ভ্যারি করে। আয়রনের স্পেসিফিক রেজিস্ট্যান্স এক ধরনের, কপারেরটা এক ধরনের, টাংস্টেনের এক ধরনের। সো এখানে ম্যাটেরিয়ালের উপর এই যে আমরা যে ম্যাটেরিয়াল ডিপেন্ডেন্সির কথা বলতেছি সেটাই হচ্ছে এই স্পেসিফিক রেজিস্ট্যান্স। স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি। আচ্ছা, এইটার ইউনিট কি হবে বলতে পারবা? এই ফর্মুলাটা দেখে বলো তো, রো ইজ ইকুয়াল টু আর এ বাই এল, স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইউনিট কি? আচ্ছা, এটা আমি করে দেই, দেখো রো ইজ ইকুয়াল টু হচ্ছে আর এ বাই এল। তো এখানে রেজিস্ট্যান্স হচ্ছে ওহম, তারপর এটা হচ্ছে মিটার স্কোয়ার আর নিচে হচ্ছে মিটার। সো এটার ইউনিট হচ্ছে ওহম মিটার। সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। তো এখানে স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম মিটার। এটা মনে রাখবা যে স্পেসিফিক রেজিস্ট্যান্সের ডেফিনেশন হচ্ছে 1 মিটার লেন্থ আর 1 ইউনিট ক্রস সেকশনাল এরিয়ার একটা ম্যাটেরিয়ালের যে রেজিস্ট্যান্স থাকে সেটাই হচ্ছে তার স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি। এটাকে এক্সপ্রেস করি আমরা রো ইউজ করে, ওকে, যেটা হচ্ছে আমরা আগে ডেনসিটিতে বলতাম, বাট এখন ওইটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স অর রেজিস্টিভিটি। ইউনিট হচ্ছে ওহম মিটার। ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য
স্পেসিফিক রেজিস্ট্যান্স ডিফারেন্ট হয়। তো এখানে একটা জিনিস মনে রাখবা, অনেকে মনে করতে পারো যে আচ্ছা স্পেসিফিক রেজিস্ট্যান্স তো তাহলে এরিয়ার সাথে ডিপেন্ডেন্ট আর এটা তো লেংথের সাথে ডিপেন্ডেন্ট, বাট নো, স্পেসিফিক রেজিস্ট্যান্স হচ্ছে কনস্ট্যান্ট, ওইটার সাথে ওইটার উপর ডিপেন্ড করে রেজিস্ট্যান্স চেঞ্জ হয়। স্পেসিফিক রেজিস্ট্যান্সের সাথে লেংথের কোনো কানেকশন নেই, বা স্পেসিফিক রেজিস্ট্যান্সের সাথে এরিয়ার কোনো কানেকশন নেই। সো এটা এখানে লিখে রাখো যে রো ডাজন্ট ডিপেন্ড অন এল অর এ। সো এখানে এটা ডিপেন্ড করে কিসের উপর? সো এটা লিখে রাখো, রো ডিপেন্ডস অন টেম্পারেচার অ্যান্ড ম্যাটেরিয়াল। টেম্পারেচার চেঞ্জ করবা, রো চেঞ্জ হবে। টেম্পারেচার ফিক্সড রাখবা, রো ফিক্সড থাকবে। আবার ডিফারেন্ট ম্যাটেরিয়ালের জন্য ডিফারেন্ট রো। তো এটা অনেকেই খুব মানে এমসিকিউতে আসলে ভুল করে যে লেংথ চেঞ্জ হয়ে গেলে স্পেসিফিক রেজিস্ট্যান্স চেঞ্জ হয়ে যায়, কারণ ফর্মুলা তো সেটাই সাজেস্ট করে। বাট এখানে তোমার মনে রাখতে হবে রো হচ্ছে কনস্ট্যান্ট, ওর উপর বেস করে আর এ এল এই তিনজন চেঞ্জ হয়। যেমন ধরো 5 ইজ ইকুয়াল টু এক্স ওয়াই বাই জেড, এখানে 5 হচ্ছে কনস্ট্যান্ট, এক্স চেঞ্জ হলে ওয়াইও আর জেডও ওই 5-এর উপর বেস করে চেঞ্জ হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্সের আইডিয়া, এটা টেম্পারেচার আর ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে আমাদের। আচ্ছা, স্পেসিফিক রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্সও থাকা উচিত, রাইট? কারণ আমরা দেখে আসছি রেজিস্ট্যান্সের উল্টাটা হচ্ছে কন্ডাক্টেন্স, তাহলে সিমিলারলি স্পেসিফিক রেজিস্ট্যান্সের উল্টা একটা জিনিস থাকা উচিত, সেটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স। সো এখানে হেডিং দাও স্পেসিফিক কন্ডাক্টেন্স, যেটাকে আমরা ইটা দিয়ে এক্সপ্রেস করি। এটা হচ্ছে ইটা। আচ্ছা দাঁড়াও, এটা কি ইটা নাকি সিগমা? সিগমা দিয়ে কি, দাঁড়াও একটু, সিগমা ইজ ইকুয়াল টু 1/, আচ্ছা হ্যাঁ সরি, এটা হচ্ছে সিগমা দিয়ে ইন্ডিকেট করি। সো স্পেসিফিক কন্ডাক্টেন্সের ডেফিনেশন খুবই সহজ, সেটা হচ্ছে সিম্পলি এটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্সের ইনভার্স। ওকে, সো এখানে তুমি দেখতে পারো দ্য ইনভার্স অফ স্পেসিফিক রেজিস্ট্যান্স is called specific conductance. মানে সিগমা ইজ ইকুয়াল টু 1/ρ। ওকে, সো এটা হচ্ছে স্পেসিফিক। আচ্ছা, এটা যদিও সিগমার মতোই দেখতে, বাট এইটাকে সোফার আমার মনে পড়ে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইটা বলা হয়, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইটা। আমি তারপর একটু শিওর হয়ে তারপর নেক্সট দিন জানাবো, বাট সিম্বলটা এটা আর কি। সো এটা হচ্ছে 1/ρ। আর তুমি এটাকে একটু ফর্মালি এভাবে বলতে পারো যে আর ইজ ইকুয়াল টু, আমরা দেখছি এটা হচ্ছে এল বাই রো এর, মানে আর হচ্ছে এল বাই এর প্রপোর্শনাল। সো জি হচ্ছে আসলে এ বাই এল এর প্রপোর্শনাল। অ্যান্ড দেন এইখানে যে কনস্ট্যান্টটা আসে সেটাই হচ্ছে এই সিগমাটা। অ্যান্ড দেন তুমি এখান থেকে বলতে পারো সিগমা ইজ ইকুয়াল টু জি ইন্টু এল বাই এ, দ্যাট ইজ 1 মিটার স্কোয়ার এরিয়া, মানে ক্রস সেকশনাল এরিয়া। আমরা যখন এরিয়া বলবো ক্রস সেকশনাল এরিয়া বুঝবো। 1 মিটার স্কোয়ার এরিয়া অ্যান্ড 1 মিটার লেংথের একটা ওয়্যার নাও, তার যে কন্ডাক্টেন্স, সো এখানে লেখো কন্ডাক্টেন্স অফ আ ওয়্যার অফ 1 মিটার স্কোয়ার এরিয়া অ্যান্ড 1 মিটার লেংথ। এটাই হচ্ছে আমার স্পেসিফিক কন্ডাক্টেন্সের ডেফিনেশন। আচ্ছা, স্পেসিফিক রেজিস্ট্যান্সের একটা নাম যদি রেজিস্টিভিটি হয়, তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্সের আরেকটা নাম হইতে পারে কন্ডাক্টিভিটি। সো এটার আরেকটা নাম হচ্ছে কন্ডাক্টিভিটি। আচ্ছা, এটার ইউনিট কি বলো তো? এটার ইউনিট কি হবে? আমাদের রো এর ইউনিট হচ্ছে ওহম মিটার, রো এর ইউনিট হচ্ছে ওহম মিটার, তাহলে এইটার ইউনিট কি হবে? ওহম ইনভার্স, মিটার ইনভার্স। হ্যাঁ, ওহম ইনভার্স
মিটার ইনভার্স, গুড, অর ওহম মিটার হোল ইনভার্স। আর আরেকভাবে লেখা যায়, দেখো এই যে ওহম ইনভার্সটা, সেটাকে আমরা সিমেন্স বলে আসছিলাম না, সেটাকে সিমেন্স পার মিটারও বলা যায়। সো এটার অ্যাকচুয়ালি অনেকগুলো ইউনিট হয়। সো কন্ডাক্টিভিটি ইউনিট ওহম ইনভার্স মিটার ইনভার্স বা ওহম মিটার হোল ইনভার্স অর সিমেন্স পার মিটার। আচ্ছা, সো ফার কি কি শিখলাম? দেখলাম R ইজ ইকুয়াল টু রো এল বাই এ, জি ইজ ইকুয়াল টু এই ইটা এ বাই এল, R is inverse of G, rho is inverse of eta, and এখানে আরো দেখলাম যে সিগমা আর এই যে ইটা এগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো চেঞ্জ হয় না, এগুলোর উপর বেস করে রেজিস্ট্যান্স চেঞ্জ হয় যখন তুমি লেংথ আর এরিয়া চেঞ্জ করো। ওকে, কারো কোশ্চেন থাকলে বলতে পারো। এইটার এই যে তিনটা টপিক দেখতেছো উপরে, এই যে প্রথম তিনটা ডিপেন্ডেন্সি, এই তিনটার উপরেই সবচেয়ে বেশি ম্যাথ আসে, আর এরপর আসে হচ্ছে তোমার সার্কিট রিলেটেড ম্যাথ। আর এগুলো এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে ইউজুয়ালি এখান থেকে অনেক কোশ্চেন আসে। আচ্ছা, এখন এইখানে লেংথের ডিপেন্ডেন্সি দেখলাম, ক্রস সেকশনাল এরিয়াটা দেখলাম, টেম্পারেচারটাও দেখাই ফেলি। টেম্পারেচার ডিপেন্ডেন্সি, রেজিস্ট্যান্স কিভাবে টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ হয়। সো টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্সিটা হচ্ছে এরকম, আর থিটা ইজ ইকুয়াল টু আর জিরো থিটা ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড 1 প্লাস আলফা থিটা। এটা হচ্ছে টেম্পারেচারের সাথে ডিপেন্ডেন্সির ফর্মুলা। দ্যাট ইজ তুমি টেম্পারেচার যত বাড়াবা, এই থিটা যত বাড়াবা, তোমার এই আর থিটার ভ্যালু তত বাড়বে। সো আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো আলফা হচ্ছে 1 বা আলফা হচ্ছে ধরো 2, এই আলফার একটা নাম আছে, সেটা একটু পরে লিখে দিচ্ছি, বাট আলফা হচ্ছে একটা কনস্ট্যান্ট ফর নাও, ওর নাম হচ্ছে 2। আর একটা ওয়্যারের রেজিস্ট্যান্স হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল হচ্ছে 5 ওহম। তো এখন বের করো তো যে এটা 10 ডিগ্রি সেন্টিগ্রেডে কত, সবাই বের করো, আমি তারপর যে কোনো একজনকে জিজ্ঞেস করব। যে আলফা হচ্ছে 2, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে এটা হচ্ছে 5 ওহম, 10 ডিগ্রি সেন্টিগ্রেডে এটার রেজিস্ট্যান্স কত? আচ্ছা, হয়ে যাওয়ার কথা। সো এখানে ইয়া বলো তো, রুবায়া বলো তো কত আসছে? হ্যাঁ, কত আসছে? কেন, এখানে ফর্মুলায় বসাও। আর জিরো হচ্ছে 5, থিটা হচ্ছে 10, 1 প্লাস আলফা হচ্ছে 2, থিটা হচ্ছে 10। এটা তো কমপ্লেক্স কিছু না, তাই না? সো এটা হচ্ছে 5 ইন্টু 21, 105। আচ্ছা, সো এখান থেকে তুমি কি আইডিয়া পাচ্ছ যে টেম্পারেচার বাড়লে কিন্তু রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়ে। সো এটা তুমি এইভাবে মনে রাখতে পারো, টেম্পারেচার যত বাড়াবো রেজিস্ট্যান্স তত বেড়ে যাবে, আর টেম্পারেচার যত কমাবো রেজিস্ট্যান্স তত কমে আসবে। সো টেম্পারেচার বাড়ানো একদিক দিয়ে খারাপ, তুমি একটা ওয়্যারকে যত হিটেড আপ করবা তত ওর রেজিস্ট্যান্স বাড়বে, ওর ইলেকট্রিসিটি কন্ডাকশনে তত বেশি ঝামেলা হবে। আর এই জায়গায় এটার একটা গ্রাফ আঁকা যায়, এটার গ্রাফটা কীরকম হবে আমাকে একটু বলো তো। এইটা যদি আমি একটু সিম্পলিফাই করে লিখি,
আর থিটা ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস আমি মাল্টিপ্লাই করে লিখতেছি আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড টাইমস আলফা টাইমস থিটা। ধরো আমি হচ্ছে থিটা ভার্সেস আর গ্রাফ আঁকতে চাচ্ছি, থিটা ভার্সেস আর থিটা। নুজহাত বলো তো এটার গ্রাফটা কীরকম, বা এটা কিসের ইকুয়েশনের মতো দেখতে? y ইজ ইকুয়াল টু থিটা হচ্ছে কি আমাদের x, হ্যাঁ x, m কোনটা এখানে? যে আর 0 ডিগ্রি ইনটু আলফা, হ্যাঁ এটা হচ্ছে m, আর এটা এটা সি, হ্যাঁ এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। ওকে, সো এটা হচ্ছে একটা y ইজ ইকুয়াল টু mx প্লাস c এর গ্রাফ। অ্যান্ড এখানে দেখো mটা একটা পজিটিভ ভ্যালু, সো এই স্ট্রেট লাইনটা হচ্ছে এইভাবে যাবে, সামনের উপরের দিকে উঠবে। সো এটার গ্রাফটা দেখতে এরকম। 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমার রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে r0, আর এরপর তুমি যত টেম্পারেচার বাড়াবা এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। অ্যান্ড এটা ফলো করে হচ্ছে y ইজ ইকুয়াল টু mx প্লাস c। এখানে স্লোপ কত? স্লোপ হচ্ছে r 0 ডিগ্রি c ইন্টু আলফা। সো টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়ে, আর টেম্পারেচার কমালে রেজিস্ট্যান্স আস্তে আস্তে কমে। এখন একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আসলে এইখানে এটা রেজিস্ট্যান্সটা ডিরেক্টলি এভাবে চেঞ্জ হয় না। এখানে আসলে যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, মানে এটার অ্যাকচুয়াল ভার্সনটা হচ্ছে, অ্যাকচুয়াল ফর্মুলাটা হচ্ছে এরকম, রো থিটা ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল টু রো 0 সেন্টিগ্রেড 1 প্লাস আলফা থিটা। অ্যান্ড আমরা তো দেখেই আসছি আর ইজ ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ, আর ইজ ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ। সো ওইখান থেকে বলা যায় যে রো যদি এইভাবে চেঞ্জ হয় তাহলে তুমি বোথ সাইডে এল আর এল ডিভাইডেড বাই এ মাল্টিপ্লাই করে দাও, তাহলে এইটা কি হবে? আর থিটা সি, থিটা ডিগ্রি সেন্টিগ্রেড। এইটুক কি হবে? আর 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা হচ্ছে 1 প্লাস আলফা থিটা। সো এটা মনে রাখতে হবে যে টেম্পারেচার চেঞ্জ হলে আসলে হচ্ছে প্রথমে স্পেসিফিক রেজিস্ট্যান্স চেঞ্জ হয়, দেন ওইটা চেঞ্জ হয় দেখে রেজিস্ট্যান্সটা চেঞ্জ হয়। অ্যান্ড এটা একটা y ইজ ইকুয়াল টু mx প্লাস c গ্রাফ ফলো করে। আই হোপ কারো কোনো কোশ্চেন নাই এই পর্যন্ত। সো এই হচ্ছে টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্সের ডিপেন্ডেন্সি। সো আমরা 4টা ডিপেন্ডেন্সি ডিসকাস করলাম। এটা হচ্ছে r ইজ প্রপোর্শনাল টু l, এটা হচ্ছে r ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু a, এটা হচ্ছে r ইজ এটাও হচ্ছে অ্যাকচুয়ালি r ইজ প্রপোর্শনাল টু থিটা, যত বাড়াবো তত ইনক্রিজ হবে। আর ম্যাটেরিয়ালেরটা তো বললাম এটা হচ্ছে রো এর উপর ডিপেন্ডেন্ট, রো এর উপর বেস করে এটা চেঞ্জ হয়। সো কীভাবে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হতে পারে সেটা বুঝলাম আমরা। নেক্সট দিন হচ্ছে এই রেজিস্ট্যান্সের বিভিন্ন যে প্যারামিটার, মানে ধরো আমি একটা রেজিস্ট্যান্সকে ধরো আগে হচ্ছে সেটা 1 মিটার ছিল, এরপর আমি আরেকটা রেজিস্ট্যান্স নিলাম যেটা হচ্ছে 5 মিটার, তখন রেজিস্ট্যান্স কত চেঞ্জ হবে এইগুলো নিয়ে ডিসকাস করবো। সো আজকে আমরা ওই এই লেংথের উপর লেংথের ডিপেন্ডেন্সির উপর একটা মানে ছোট কুইজ টাইপের কোশ্চেন দেখে তারপর শেষ করব। তো এখানে ধরো একটা এক্সাম্পল দেখো, আমি এখানে একটা ওয়্যার নিলাম, যে ওয়্যারটা হচ্ছে সে 3 মিটার লেংথ, আর তার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে ধরো 1 মিলিমিটার স্কোয়ার। আমি সিমিলার আরেকটা ওয়্যার নিলাম, মানে একদম সেম জিনিস দিয়ে বানানো, সেম ক্রস সেকশনাল এরিয়া, হুবহু দেখতে একই, বাট আমি তার লেংথ নিলাম ধরো ডাবল, এরকম লেংথ হচ্ছে ডাবল, দুইটার এরিয়া সেম, ক্রস সেকশনাল এরিয়া সেম, লেংথ হচ্ছে 6 মিটার। এইটার রেজিস্ট্যান্স যদি 4 ওহম হয় তাহলে এইটার রেজিস্ট্যান্স কত হবে আদিশা? ভাইয়া
8। মানে 4 মানে 8। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে এটা হচ্ছে আমি কিন্তু দুইটা ডিফারেন্ট ওয়্যার নিছি। এখন এখানে একটা ট্রিকি কোশ্চেন আছে, সেটা হচ্ছে আচ্ছা তার আগে একটু আরেকটা এক্সাম্পল বলি, যে ধরো আমি এবার এই একটা ওয়্যার নিলাম যেটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে 1, এটা মিলিমিটার স্কোয়ার হবে, সরি 1 মিলিমিটার স্কোয়ার, আর এটার রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহম, এটা 3 মিটার লেংথ। আর ধরো আমি আরেকটা ওয়্যার নিলাম সেম জিনিস দিয়ে বানানো, বাট তার ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে এবার তোমার ডাবল। তো এইটার রেজিস্ট্যান্স কত হবে আদিশা বলো তো? ভাইয়া 2। হ্যাঁ এখানে এটা ডাবল হয়েছে, সো এটা হাফ হবে। ওকে, এখন একটা ইন্টারেস্টিং ট্রিকি কোশ্চেন, সেটা হচ্ছে ধরো এখানে যদি একটা রেজিস্ট্যান্স থাকে, এখানে আমি একটা জিনিস করি, এই ওয়্যারটা মুছে দিয়ে এখানে এটা নিজে একটু আঁকি। এখানে একটা জিনিস এখন দেখাবো। তো ধরো এই হচ্ছে সেই 1 মিলিমিটার স্কোয়ার ক্রস সেকশনাল এরিয়ার ডিফারেন্ট একটা ওয়্যার, যেটার লেন্থ হচ্ছে ডাবল। মানে ধরো তোমার কাছে বড় একটা ওয়্যার আছে, তুমি ওইখান থেকে একটা পোর্শন কাটছো, দেন আরেকটা ছোট পোর্শন কাটছো, ঠিক আছে, দেন দুইটা রেজিস্ট্যান্স কম্প্যারিজন করতেছো। আচ্ছা এবার চিন্তা করে দেখো যে ধরো এই যে 3 মিটার লেন্থের যে ওয়্যারটা, এইটাকেই আমি এখানে নিয়ে আসি। এই 3 মিটার লেন্থের 1 মিলিমিটার স্কোয়ার ক্রস সেকশনাল এরিয়ার ওয়্যারটাকে আমি এই জায়গায় নিয়ে আসলাম। এখন আমি ডিফারেন্ট কোনো ওয়্যার নিব না, আমি যেটা করব এই ওয়্যারটাকে আমি টেনে লম্বা করব, মানে আমি এটাকে স্ট্রেচ করব, স্ট্রেচ করার মাধ্যমে লম্বা করব। আমি কিন্তু এটা ডিফারেন্ট ওয়্যার নিয়ে কাজ করতেছি না, ওইটাকেই তুমি দুই দিক থেকে জোরে টান দিয়ে 6 মিটারের করে ফেলছো, ঠিক আছে। আবার দেখো এই 3 মিটার, দেন ওইটাকে আমি দুই দিক থেকে টান দিয়ে এটা হচ্ছে এরকম 6 মিটার লেন্থের করে ফেলছি। এখন রেজিস্ট্যান্স কত হবে নজত বলো তো? এটা ভাইয়া আগেরটাই থাকার কথা। মানে আগেরটা বলতে কি 8 নাকি 4? 4 বুঝাচ্ছি। কেন? ভাই ডিফারেন্ট তো নেই নাই, জাস্ট ওইটাকে স্ট্রেচ করে না, বাট ডাবল করছি। লেংথের সাথে সাথে ও চেঞ্জ হয় না, আর বুঝতে পারছো? আমি আচ্ছা তো এটা অন্য কেউ বলতে পারবা যে এটা অ্যান্সার কি হবে? আমি যদি একটা ওয়্যারকে টেনে লম্বা করি, একটা ওয়্যারকেই ধরো একটা রাবার ব্যান্ড, ঠিক আছে, এটাকে তুমি যখন টান দাও, তুমি এটার কি কি চেঞ্জ খেয়াল করো একটু বলো তো? একটা রাবার ব্যান্ড ধরো এরকম একটা মোটা রাবার ব্যান্ড আছে, ঠিক আছে, সো এটাকে তুমি যদি বোথ সাইড থেকে জোরে টান দাও, তুমি কি চেঞ্জ দেখো? এটা তো লম্বা হয়, ঠিক আছে, আরেকটা চেঞ্জ হয়, বলো তো কি হয়? একজন বলতে চাচ্ছিল, মেবি মাইক অন করলা। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে তুমি চিন্তা করে দেখো, একটা মোটা রাবার ব্যান্ড যদি তুমি দুই দিকে টান দাও, ওইটা চিকন হয়ে আসে না? সো এইখানেও তাই, তোমার এই ওয়্যারটাকে তুমি যখন ডাবল করতেছো, তোমার ক্রস সেকশনাল এরিয়া আবার কমে আসতেছে। এটা তুমি যে কোনো কিছুর ক্ষেত্রে ট্রাই করে দেখতে পারো। একটা মানে ক্রস সেকশনাল এরিয়া বেশি, এটাকে টান দাও, লম্বা হবে, বাট ওর আবার কি এরিয়া কমে আসবে। কারণ হচ্ছে ওর তো ভলিউম ফিক্সড রাখা লাগবে, তাই না? কোনো কিছু ভলিউম তো আমি তোমার পার্মানেন্টলি চেঞ্জ করে ফেলতে পারবো না, কারণ এখানে ম্যাসটা তো ফিক্সড, সো ভলিউমটাও ফিক্সড। ওকে, সো এই জায়গায় আমার ক্রস সেকশনাল এরিয়াটা এখন আর সেম নেই। ক্লিয়ার? এইখানে সেম ছিল, কারণ আমি এখানে কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা ওয়্যার নিয়ে কাজ করছি। বাট একটা ওয়্যারকেই আমি যদি টান দিয়ে লম্বা করি, তখন ক্রস সেকশনাল এরিয়া কত হবে সেটা একটু বোঝার ট্রাই করি। সো আমাদের হচ্ছে মানে এই ওয়্যারটার ভলিউম অলওয়েজ সেম। সো প্রথমে আমার ওয়্যারটার তোমার লেংথ ছিল 3 আর এরিয়া ছিল 1, আর পরের বার আমার মানে ভলিউম হচ্ছে কি লেংথ ইনটু এরিয়া,
আর পরের বার আমার লেন্থ হয়েছে 6, এরিয়া কত তাহলে? এরিয়া হয়েছে তাহলে হাফ, মানে এখন আর এরিয়া তাহলে 1 মিলিমিটার স্কোয়ার নাই, এখন এটা হচ্ছে 0.5 মিলিমিটার স্কোয়ার। ক্লিয়ার? সো তোমার লেন্থ কিন্তু ডাবল হয়েছে, রাইট? সো লেন্থ ডাবল হইলে 4 ওহম কি হয়ে যাবে? 8 ওহম। আবার তোমার এরিয়া কিন্তু হাফ হয়েছে। এরিয়া হাফ হইলেও কি আমি জানি এরিয়া যত কমে রেজিস্ট্যান্স তত বাড়ে। সো এরিয়া যদি হাফ হয় তাহলে রেজিস্ট্যান্স আরও ডাবল হবে, সো এটা হবে তখন 16 ওহম। ক্লিয়ার? সো আমাদের অ্যান্সারটা হবে এখানে 16 ওহম। কারো কনফিউশন থাকলে বলতে পারো। সো তোমরা বাসায় একটা কাজ করবা, সেটা হচ্ছে যে আমি যদি যে কোনো একটা ওয়্যার নেই, সেই ওয়্যারটা ধরো ইনিশিয়াল রেজিস্ট্যান্স, মানে যে কোনো একটা ওয়্যার যদি নেই, আমি যদি ওই ওয়্যারটাকে টেনে লম্বা করি, টেনে n টাইমস লম্বা করি, তখন রেজিস্ট্যান্স কত টাইমস হবে এটা বের করবা। ঠিক আছে? একটা ওয়্যার, তাকে তুমি টেনে লম্বা করতেছো n টাইমস, মানে তার লেন্থ n টাইমস লম্বা করছো, রেজিস্ট্যান্স কত টাইমস হবে, ঠিক আছে? এটা বের করবা। আমি আজকে এই পর্যন্তই রাখতেছি, আমার হচ্ছে আবার 10টা থেকে একটা ল্যাব আছে, একটু শিডিউলটা আজকে ওলট পালট, তো আজকে এই পর্যন্তই রাখি। আমরা কালকে একটা ক্লাস নেব, তোমরা হচ্ছে ওই যে একটা হায়ার ম্যাথ ক্লাস পাও, সো ওইটা হচ্ছে আমরা কালকে নিব। কালকে কে কখন ফ্রি একটু গ্রুপ চ্যাটে জানায় রেখো, আমি শিডিউল দিয়ে দিব। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।